সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আশা করি আপনি ভালো আছেন, কেননা আপনি সব সময় ভালোর দলেই। আমি মিজান মাহবুব বলছি বগুড়া জেলার কোনো এক গ্রাম থেকে। বর্তমানে আমি বগুড়ায় কোনো এক কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। অনেকদিন ধরেই ভাবছি আমার বন্ধুর ঘটনা ভূত.com-এ শেয়ার করব। এটি আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি কোনো এক কারণে সিলেক্টেড হয়নি, তাই আবার চমৎকার একটা সত্য ঘটনা পাঠালাম। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনাতে আমি সবার সঠিক নামটাই প্রকাশ করছি, আর গুছিয়ে লিখতে না পারার জন্য মাফ করে দেবেন। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটি 2016 সালের এবং যাকে নিয়ে ঘটনা তার নাম আরিফ। দুজনেই ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তো বর্ষাকাল, গ্রামের সময় সকল পুকুর এবং বিলে পানি থই থই করছে। তাই প্রতিদিন আরিফ, রাকিব, বাইজিদ, রাজিবুল, সাহা, আলম, লিমন এবং আরও সবাই প্রতিদিন একটা বড় পুকুরে গোসল করতাম। এটি ছিল প্রতিদিনের ঘটনা। প্রতিদিন আমরা সেই পুকুরে গোসল করতে যেতাম। তো পুকুরটার বর্ণনা দেওয়া জরুরি। পুকুরটি এবং পুকুরটির আশেপাশের জায়গায় আগে থেকে অনেক ঘটনা রয়েছে, সেগুলো পরে কোনোদিন বলবো। পুকুরটি ছিল আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে প্রায় 6-7 মিনিটের পথ। কিন্তু আরিফের বাড়ি পুকুরের একদম কাছে, তাই আরিফের বাড়ি থেকে স্পষ্ট পুকুরটি দেখা যায়। ক্ষেতে খনন করে পুকুরটা তৈরি করেছে জমির মালিক, এবং আরিফদের বাড়িও ক্ষেতের পাশেই। আরিফদের বাড়ি সহ আরও 2-3টা বাড়ি, এবং খুব একটা বেশি বাড়ি নেই আরিফদের বাড়ির আশেপাশে। অর্থাৎ আরিফদের বাড়ির পাশ দিয়েই ওই পুকুরে যেতে হয়। বলে রাখা ভালো, আরিফের বাবা সিএনজি চালাতো, আর আরিফের ছোট একটা বোনও ছিল। তো যেদিন ঘটনা যেদিনকার, সেদিনও আমরা পুকুরে গোসল করতে যাব, এবং যাওয়ার পথে আরিফকে ডেকে নিয়ে যাব। প্রতিদিনের মতো আমরা আরিফের বাসার সামনে গেলাম এবং তাকে ডাকলাম, কিন্তু সে বলল আজকে সে গোসল করতে যাবে না। আমরা বললাম কি হয়েছে? আরিফ বলল কিছু না, ও আজ আমাদের সাথে গোসল করবে না। তো আরিফের বাবা সিএনজি নিয়ে চলে গেছে, এবং আরিফের বোনও তার বাবার সাথে গিয়েছে কোনো এক দরকারে। বাড়িতে শুধু আরিফ আর আরিফের মা। আমরা সবাই আরিফের মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে আরিফ এবং তার মায়ের মধ্যে ছোটখাটো কোনো একটা ঝামেলা হয়েছে। তো আমরা ভাবলাম যে ছোটখাটো ঝামেলা হতেই পারে, তাই আরিফকে রেখে আমরা গেলাম পুকুরে গোসল করতে। গোসল শেষে প্রায় 1 ঘন্টা পরে আমরা আমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি। আবারও আরিফের বাড়ির সামনে দিয়ে আসতে হয়। আমরা যখন বাড়ির সামনে দিয়ে আসছি, তখন দেখি আরিফদের বাড়িতে একটু জোরে কথাবার্তা হচ্ছে। তাই আমরা সবাই বিষয়টি দেখার জন্য তাদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম, এবং জানতে পারলাম আরিফ নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে রেখেছে। ওর মা সহ আশেপাশের বাড়ির 2-1 জন এসেছে। দরজা খুলছে না, সারা শব্দ নেই। তাই সিদ্ধান্ত হলো যে ওকে টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে বের করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, গ্রামে দেখবেন অনেক বাড়ি আছে ইটের বাড়ি, এবং ওপরে মাটির ছাদ, এবং মাটির ছাদ থেকে 2-3 হাত ওপরে টিন। আরিফের 4টা রুম ছিল, তার মধ্যে 2টাতে মাটির ছাদ ছিল, এবং 2টাতে মাটির ছাদ ছিল না, শুধু ওপরে টিন ছিল। তাই টিন কেটে মাটির ছাদ দিয়ে সহজেই আরিফের ঘরে যাওয়া যাবে, এই ধারণাটা হলো। দুজনেই টিন কাটলো, এবং একজনকে ভেতরে গিয়ে আরিফের ঘরের দরজা খুলে দিতে বলল। সাহস করে আমি বললাম আমি যাব। সবাই রাজি হলো। আমি ভেবেছিলাম যে আরিফ তার মায়ের ওপর অভিমান করে রুমে দরজা আটকে দিয়ে রেখেছে এবং শুয়ে আছে হয়তো। আমি এটা ভেবে ভেতরে গেলাম। আমি যে মাটির ছাদ থেকে বাঁশের সাহায্যে তার ঘরে নামবো, তাই ভাবছি, আর আস্তে আস্তে মাটির ছাদ পার হচ্ছি। যেখানে ছাদের শেষ, সেখান থেকে আরিফের ঘর শুরু। তো আমি আস্তে আস্তে তার ঘরের কাছে গিয়ে নিচে তাকাতেই দেখি আমি কোন পাশ দিয়ে নামবো। যেই না আমি আরিফের ঘরে নিচে নামানোর জন্য তাকিয়েছি, আমি কি দেখছি একটু ভাবুন তো কি দেখছি? অন্ধকার ঘর, বাইরে থেকে শুধু একটু আলো আসছিল। এমন সময় নিচে তাকিয়ে দেখি বাঁশের সাথে নিস্তেজ অবস্থায় গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আরিফ। অন্ধকার ঘর, তাও যেন ভয়ঙ্কর বড় বড় 2টো চোখ আমার দিকে চেয়ে আছে। আমি দেখার সাথে সাথে বিকট চিৎকার দিয়ে দৌড়ে রাস্তায় চলে এসেছি। রাস্তা দিয়ে দৌড় দিয়ে বের হয়ে এসেছি। আমার চিৎকার শুনে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেছে। আমি বের হয়ে আরিফের কথা বলি সবাইকে। তার মায়ের কথা শুনেই মাটিতে পড়ে যান। আমি তাড়াতাড়ি করে একজন বড় পুরুষ মানুষ নিয়ে আসি। আরিফের ঘরের দরজা খুলে দেয় সে, এবং আরিফকে তাড়াতাড়ি নামিয়ে মৃত ঘোষণা করে। আরিফের মায়ের তো হুঁশ নেই। আরিফের বাবা ওই খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে, এবং আরিফের লাশ দেখে পাগল হয়ে যায়, এবং তার ছোট বোনের করুণ কান্না শুরু হয়। পুলিশ আসে লাশকে নিয়ে যেতে, কিন্তু আরিফের বাবা তা কিছুতেই নিয়ে যেতে দেবেন না। কিন্তু পুলিশ তো নিয়ে যাবেই। পুলিশের নিয়ে যাওয়ার জন্য একটা যানবাহন লাগবে, তাই একজন ভ্যান চালক আসে পুলিশের কথা মতন ভ্যান নিয়ে। লাশ নিয়ে যাওয়া হয় থানায়। পরের দিন পোস্টমর্টম শেষে তার বাবা সিএনজিতে করেই আরিফের কাটাছেঁড়া লাশ নিয়ে আসে।
সিএনজিতে সিটে বসে মানুষটা যেখানে পা রাখে সেখানে চাটাইয়ে মুড়িয়ে নিয়ে আসা হয় লাশ, গোসল করানো হয়, তারপর জানাজা। বর্ষাকাল, চারিদিক কালো হয়ে আসছে। জানাজা হওয়ার কিছুক্ষণ পর 12-13 বছরের একটা ছেলে মাটিতে সেন্স হারিয়ে পড়ে যায়। একে তো আরিফের মৃত্যুর ভয়, তার উপর ভয়ে আতঙ্কে আমি সহপাঠীরা সব নিশ্চুপ। সেই 12-13 বছরের ছেলেকে এখন 12-13 বছরের ছেলে বোঝায়। ছেলেটি মূলত আরিফের মামাতো ভাই, তাই আমরা তাকে কেউ চিনি না, নামও জানি না। এখানে 12-13 বছরের ছেলে দিয়ে উল্লেখ করলাম। সেই ছেলেকে সেই ছেলের বাবা তাড়াতাড়ি করে মাথায় পানি দিতে নিয়ে গেলেন। আর এদিকে জানাজা সম্পূর্ণ হলো। এরপর মাটি দিয়ে যে যার বাড়িতে চলে গেছে। আমাদের সবার মাঝে একটা খারাপ লাগা, আতঙ্ক রয়েছে। 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে জানা গেল আরিফদের বাড়ির পাশে 2-3টা বাড়ি ছিল, তারা নাকি রাতের বেলায় কাউকে একজনকে কাঁদতে দেখে এবং 2-3 বাড়ির আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করে। আর এদিকে যে ভ্যানে করে আরিফকে নিয়ে যাওয়া হয়েছিল মর্গে, সেই ভ্যান চালকের সাথে ঘটে থাকে অদ্ভুত সব ঘটনা। সেই ভ্যান চালক নাকি রাতে যখনই বিছানায় শুতে যায় তখনই নাকি দেখতো পাশে আরিফ শুয়ে আছে। পরে যখন সেই লোক চেঁচামেচি করতো, লোকজন এলে আবার সব ঠিক হয়ে যেত। তো আরিফদের বাড়ির পাশেও রাতে এরকম করুণ কান্না ও দৌড়াদৌড়ির আওয়াজ শোনা যেত এবং ভ্যান চালকও রাতে একা শুতে গেলেই আরিফকে দেখতে পেত। ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। তখন হুজুরদের পরামর্শে আরিফের বাবা একটি দোয়া আয়োজন করে এবং দেখা গেল সত্যিই সবকিছু ঠিক হয়ে যায়। ওই ভ্যান চালকও আর কিছু দেখে না এবং কান্না দৌড়াদৌড়ির আওয়াজও আর শোনা যায় না। তো এইভাবে দিন চলতে থাকে, দিন যেতে থাকে, সবকিছু ঠিকঠাক। আস্তে আস্তে সবাই আরিফের কথা ভুলেই যাচ্ছিলাম। এরপর আসে গ্রীষ্মকাল, গাছে গাছে ফল। একটা কথা বলতে ভুলে গেছি, আরিফদের বাড়ি থেকে একটু দূরেই রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল আরিফকে। আরিফের মৃত্যু সবাই ভুলে গিয়েছিল। এরপরে ঘটে আরেকটি ঘটনা। আরিফের কবর রাস্তার পাশে এবং কবরের পাশে একটা আম গাছ, প্রচুর আম ধরে সেই গাছে। আমাদের গ্রামের একজন অটো চালাতে চালাতে একটু গভীর রাত হয়ে গিয়েছিল। তো তিনি ভাবলেন আরিফের কবরের পাশের রাস্তা দিয়ে বাড়ি গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। তিনি আরিফের কবরের পাশে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরিফের কবরের পাশে এসে তিনি তার গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলেন আরিফের কবরের পাশে আম গাছ থেকে প্রচুর আম মাটিতে পড়ে আছে, অর্থাৎ আরিফের কবরের আশেপাশে আম পড়ে আছে। তিনি ভাবলেন কি আর হবে, আমগুলো কুড়িয়ে নিয়ে যাই। গাড়ি থামিয়ে যেই না নিচে গেলেন তখনই তিনি দেখলেন ওই গাছটি প্রচুর জোরে কেউ ঝাঁকাচ্ছে। আশেপাশে সব গাছ শান্ত, শুধু কবরের পাশের গাছটায় জোরে জোরে ঝাঁকি হচ্ছে। এটা দেখে সাথে সাথে তিনি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাড়িতে চলে যান এবং বাড়িতে সবকিছু বলেন। এরপর তিনি আর কিছুদিন অসুস্থ থাকেন, তারপরে সুস্থ হন। এরপরে আজ পর্যন্ত আর কিছু ঘটেনি। রাসেল ভাই, এই ছিল সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি যদি সিলেক্টেড হয় জানাবেন। আরিফের মৃত্যুর আগের ছবি এবং ঘটনার জায়গাগুলো যদি ফেসবুক পেজে আপলোড দেব, যদি চান সমস্যা নেই, লেখায় ভুল হলে ক্ষমা করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, ফোন নাম্বার দিয়েছেন। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আপনার ফোন নাম্বার জানানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখাচ্ছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমার নাম আব্দুল আহাদ নিলয়, বলছি কুমিল্লা থেকে। আমার গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট থানার মনতলিগ নামক একটি গ্রামে। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। সত্যি খুব অদ্ভুত একটা ঘটনা। ছোটবেলায় এমনিতেই আমার সাথে অনেক কিছু ঘটে। সব থেকে মর্মান্তিক যেটা ছিল সেটা হলো আমার বয়স যখন 4 বছর বয়স, তখন আমার মা ক্যান্সারে মারা যান। আমার একটা ছোট বোন ছিল। আমার বাবা তখন অনেক ভেঙে পড়েন। তখন থেকে পরিবারে ছিল আমি, দাদি এবং আমার 6 মাসের কোলের বোনটা। বুঝতে পারছেন কতটা অসহায় অবস্থায় ছিলাম আমরা। বাধ্য হয়ে আমার বাবাকে দ্বিতীয় বিয়ে করতে হয়। অল্প বয়সে অনেক কিছু সহ্য করতে হয়েছিল। আমার মায়ের মৃত্যুর 1 বছর পরই আমার দাদা মারা যান। যাক, জীবনের গল্প লিখতে গেলে শেষ হবে না, তাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল রমজান মাসের শেষের দিক। তখন আমার বয়স ছিল 5 বছর। রমজান মাসের শেষের দিকে একদিন আমাদের এলাকায় একটি জায়গায় ইফতারের জন্য সবাইকে দাওয়াত দেওয়া হয়। তখন আমি আর আমার ভাই সুজন দুজন মিলে সেখানে যাই। সেদিন যেন খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছিল। মাগরিবের আজানের আগেই যেন সব দিক অন্ধকার হয়ে যায়। তখন আমরা অনেক জোরে হাঁটা দিই। জোরে হাঁটার কারণে আমি একটু পিছিয়ে গিয়েছিলাম। আমার ছোট ভাইটা অনেক আগে পৌঁছে যায়। একটা পর্যায়ে আমিও সেই জায়গায় গিয়ে পৌঁছাই এবং পৌঁছে যেতে আমার সাথে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। ওই জায়গার কাছেই ছিল একটা অনেক পুরনো বড় গাছ। গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে।
যেই আমি পেছনে ফিরেছি আমার মনে হলো কেউ যেন খুব দ্রুত ওই গাছটার পেছনে লুকিয়ে গেল। প্রথমে আমি ভেবেছিলাম কেউ হয়তোবা আমার সাথে মজা করছে, তাই আমি সেটা পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই হঠাৎ আমাকে কেউ পেছন থেকে এসে অনেক জোরে মুখ চেপে ধরলো। আমি চিৎকার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত জোরে মুখ চেপে ধরলো যে আমার চোখে পানি চলে আসলো। আমি নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যাই। আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই ঝাপসা চোখে দেখতে পেলাম সামনে একটা আলো আসছে এবং হঠাৎই জিনিসটা আমাকে ছেড়ে দেয়। আমি তখনই মাটিতে পড়ে যাই, কিন্তু আমার ওই সময় জ্ঞান ছিল, তাই বুঝতে পারলাম সামনে যেটা আসছিল সেটা ছিল একটা টর্চ লাইট। আর কাছে আসতে দেখি আমার ভাই সুজন। আমার দেরি হচ্ছে দেখে সে আমাকে খুঁজতে এসেছিল। আমার এমন অবস্থা দেখে সে বলল, এত হাঁপাচ্ছিস কেন? তখন আমি আর কিছু বলি না, কারণ ইফতারের সময় হয়ে এসেছে। তাই দুজন মিলে উজু করে ইফতার করতে চলে যাই। আমরা যে জায়গায় ইফতার করতে গিয়েছিলাম সেটা ছিল একটা পুরনো বিল্ডিং। ইফতারের পরে আমি ঘটনাটি তাকে খুলে বলি, কিন্তু সে আমাকে বলে সে নাকি কাউকে আমার পেছনে দেখেনি। তারপর আমি আর কিছু বলি না। আমরা যে জায়গায় ইফতার করতে গিয়েছিলাম কিছুক্ষণ পরই হঠাৎই কারেন্ট চলে যায়। সেখানে আস্তে আস্তে সবাই যে যার বাড়িতে চলে যায়। আমার ভাই সুজনও আমাকে না বলে চলে যায়। শেষমেশ কাউকে না পেয়ে আমি একাই রওনা দিই। কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই আবারও কেউ আমার মুখ চেপে ধরে পেছন থেকে। কিন্তু এবার আমি জিনিসটার আকৃতি বুঝতে পারলাম, এটা তো একটা মেয়ে ছিল। ওই সময় আমি দুই কোনোই দিয়ে জোরে তাকে আঘাত করি এবং জিনিসটা আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়াতে শুরু করি। দৌড়ানোর একটা সময় পেছন থেকে কেউ বলে ওঠে, আজকে তোর নিস্তার নেই। আমি দৌড়ে ওই বিল্ডিংটায় ঢুকে যাই। 1 ঘন্টা পরও কাউকে না পাওয়ার পর আমি আবারও একলা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। একটু ভয়ে ভয়ে বের হই এবং চারপাশটা ভালো করে দেখে নেই। তারপর গেটটার কাছে আসি, দেখি কেউ নেই। আমার ভেতরে একটা ভয় কাজ করছিল। গেটটা থেকে বের হতেই আমি যা দেখি তা আমি আজ পর্যন্ত ভুলবো না। আমি দেখলাম গেটের ডান পাশে একটা মেয়ে বসে আছে এবং আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে। চোখগুলো অনেক লাল মনে হচ্ছিল, যেন রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম এবং দেখলাম জিনিসটা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কি করব বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে দৌড়ে আবার ওই ঘরে চলে গেলাম। তারপর আমি ওই জায়গার কয়েকজন লোককে বললাম আমাকে একটু এগিয়ে দিন। কেউ আসছিল না। হঠাৎ দেখি আমার জ্যাঠাতো ভাই সুজন আসছে। ওকে দেখে আমি একটু স্বস্তি পেলাম। ওর সাথেই পরে বাসায় আসলাম। আসার সময় কোনো সমস্যা হয়নি। ওই রাতে আমার খুব জ্বর ছিল, রাতটা অনেক কষ্টে কেটেছিল। জীবনের গল্প লিখতে গেলে শেষ হয় না, তাই আজ এ পর্যন্তই। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আর ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফেসবুক আইডিও দেখছি শেয়ার করেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি পরবর্তীতে আপনি পাঠাবেন। আপনারা চান যে ভয়ের রাজ্যে বারবার হারিয়ে যেতে, চলুন আমাদের এই ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা চলতেই থাকুক। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। সুমাইয়া সোহা খুলনা থেকে লিখেছেন আমাদের ঘটনাটি। আমি একজন স্টুডেন্ট, তাই আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আমি ভূত এফএম শুনি, কিন্তু কখনোই লেখা হয়নি আর ভাবিও নি যে কখনো লিখবো। আশা করি অনেক ভালো আছেন। যাক, সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি গ্রাম। আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যা সত্যি আমার আব্বুর কাছ থেকেই শোনা। আব্বুর ভাষাতেই বলছি আপনাদের। আমার মা ছোটবেলাতে মারা যায় আমার বড় বোন আমাকে রেখে। আমার বয়স তখন 2 বছর। পরে যদিও আমার আব্বা আরও একটা বিয়ে করে, কিন্তু ছোটবেলাতে মা মারা যাওয়াতে বেশি পড়াশোনা করতে পারি নাই। বড় হতে না হতে সংসারের হাল ধরতে হয় আমাকে। আমাদের 2টা গরু ছিল। আমি আর আমার মামাতো ভাই ও তাদের 2টা গরু ছিল। দুজন মিলে মানুষের জমিতে হাল দিতাম। এভাবেই যাচ্ছিল আমাদের দিন। একবার আমার বয়স আনুমানিক 16-17 বছর। একদিন বিকেলবেলা এক লোক আমাদের বাড়িতে এসে বলল যে জমিতে হাল দিতে হবে। আমি রাজি হয়ে যাই। তাদের বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে আনুমানিক 2-3টা গ্রামের পরেই। যাই হোক, আমরা রাতে খেয়ে ঘুমিয়েছি। ঘুমের আগে আমাদের মাথায় ছিল সকালে আগে বের হতে হবে, রোদ ওঠার আগেই, এবং আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে হবে আমাদের। ঘুমের কিছুক্ষণ পরে আমি টের পাই আমার ভাই আমাকে জোরে জোরে ডাকছে। আমি ঘুম ভেঙে উঠে বসি আর বলি, কি হয়েছে? তখন সে বলে, চল রেডি হ, বের হব, ফজরের আজান দিয়ে দিয়েছে। আমি বলি, কি বলিস? কিছুক্ষণ আগেই তো মনে হলো ঘুমালাম, এখনই আজান দিয়েছে মানে? মনে মনে ভাবলাম হয়তো হতেও পারে। পেটের অবস্থা দেখে অনুভব করতে পারলাম হয়তো ঘন্টাখানেক আগেই ভাত খেয়েছি। যাই হোক, 7-5 না ভেবেই ভাইয়ের সাথে আমিও রওনা দিলাম, বেরিয়ে গেলাম গরু নিয়ে।
কয়টা বাজে তা দেখব, ওই সময় খুব কম মানুষের বাড়িতে ঘড়ি ছিল। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, কিন্তু একটা মানুষেরও দেখা পেলাম না। আজান দিলে তো মানুষ বাইরে বের হবে নামাজের জন্য, গরুও হাঁটতে চাচ্ছিল না। এমন কিছুক্ষণ চলার পর আমার ভাই বুঝতে পারলো যে সে আসলে ভুল শুনেছে। আমাকে আমার ভাই বলল, সে মনে হয় ভুল শুনেছে, ইতিমধ্যে আমাদের বাড়ি থেকে আমরা অনেক দূর চলে এসেছি, আবার বাড়ি ফিরবো। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে যাব। অনেকটা চলেও আসলাম, কিন্তু যাদের বাড়ি যাব তাদের বাড়ি যাওয়ার আগেই অনেক বড় একটা বিল বাঁধে। বিলটার দিকে তাকাতেই যে কারো ভয় লাগবে দিনের বেলাতেই, আর এই বিল ছাড়া আর কোনো রাস্তা নেই ওই বাড়ি যাওয়ার জন্য। এরপর বিলের ভেতর প্রবেশ করলাম। কিছুক্ষণ হাঁটার পর টের পেলাম বিলের এপাশ থেকে ওই পাশে কোনো এক অবয়ব পা দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় গরুগুলো অনেক লাফালাফি করতে শুরু করলো, যেন আমরা দড়িও ধরে রাখতে পারছি না। হাত থেকে ছুটে সে দৌড়াতে চাচ্ছে, আমাদেরও কিছু করার শক্তি ছিল না। আমার ভাই যে যা পারি দোয়া দরুদ পড়তে শুরু করলাম। এরপর টের পেলাম পেছন থেকে একটা শেয়ালের ডাকের মতো কিছু একটা ডাক ভেসে আসছে। মনে হচ্ছিল আমাদের আজকে শেষ দিন। আশ্চর্য ব্যাপার হলো, বিলের পাশে তেমন কোনো গাছ ছিল না, কিন্তু ঝড়ের গতিতে সব ভেঙে চলে যাচ্ছিল পেছন থেকে। এরপর 7-5 না ভেবে আমরা দোয়া পড়তে পড়তে দৌড়াতে শুরু করলাম। শেয়ালের দলও আমাদের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। আমি পেছনে ফিরবো, এমন সময় আমার ভাই বলল, পিছনে ফিরিস না, যা আছে যা হচ্ছে হয়ে যাক। কিছুক্ষণ দৌড়ানোর পর বিলের শেষে একটা বাড়ি, ওইখানে গিয়ে আমি বাড়ির উঠোনে যেয়ে দাঁড়াতেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। চোখ খুলতেই দেখি সকাল, আমার চারপাশে লোক। পরে ভাইয়ের মুখে শুনলাম উঠোনে এসে দাঁড়াতেই আমি মাটিতে পড়ে যাই। ভাই সবাইকে ডাক দেন, আর কি যেন বাড়ির বাইরে থেকে বলছে যে এবারের মতো নাকি আমরা কোনোভাবে রক্ষা পেয়েছি, অনেক বড় একটা ঝামেলা হতে পারত। পরবর্তীতেই আমার চিৎকার শুনে বাড়ি থেকে সবাই বের হয়ে চলে আসে, তাদেরকে ঘটনা খুলে বলি। সবাই হাত নাকি ধরাধরি করে আমাকে ভেতরে নিয়ে যায়। তারপর আবার আমরা বেরিয়ে পড়ি গরুর খোঁজে। অনেক খোঁজার পর আমাদের গরুগুলোকে একটা বাগানের পাশে পেয়েছিলাম। পরে ওই দিন আর কাজে যাওয়া হলো না। ভাইয়ের গায়ে অনেক জ্বর। বাড়িতে এসে সবাইকে সব ঘটনা খুলে বলি। আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসি। অনেক কিছুদিন পরে জ্বর কমে, এবং তখন ভাইয়ের জ্বর আর কমে না। অনেক হুজুর দেখানো হয়েছিল, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। দিন দিন তার অবস্থা খারাপই হচ্ছিল। একদিন হঠাৎ করে শুনলাম ভাই আর নেই। আব্বু বলতে বলতে কান্না করে ফেলেছিল, আর বলল সেই ঘটনাগুলোর কথা মনে পড়লে আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যায়। রাসেল ভাই, বাংলা টাইপিং ভালো না হওয়াতে কোনো শব্দ ভুল হলে বা কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি ঘটনাটি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও সকল শ্রোতা বন্ধুগণ, আমি আব্দুর রহমান আদি। আমার বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানায়। আমি আপনার সেই 2010 থেকে এই পর্যন্ত 2টা শোয়ের সকল পর্বের লাইভ শোনা শ্রোতা। আমার কিছু সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, আর আমার খুবই শখ আমার ঘটনাটি আপনার মুখে শুনব। যাক, পরে আসা যাবে এই সবে। ঘটনাটি আমার এক চাচির কাছ থেকে শোনা। আমার চাচির বাড়ি সম্বন্ধে কিছু বিশ্লেষণ করে যাতে শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। চাচির বর্তমানে যে বাড়ি তা আসলে তাদের আসল বাড়ি না। তাদের যে বাড়ি ছিল তা 1978 সালে নদী ভাঙাতে বিলীন হয়ে যায়। তো এই ঘটনাটি সেই বাড়িতে ঘটা। আমার চাচির যে পূর্বে বাড়ি ছিল সেখানে এক বাড়ি পর দ্বিতীয় বাড়ি খুঁজে পাওয়া খুবই কষ্টযোগ্য ছিল। বাড়ির আশেপাশে ছিল প্রচুর ঘন জঙ্গল আর খড়। আমাদের এখানে এটাকে দঞ্চা গাছ বলা হয়। এর শুদ্ধ নাম আমার জানা নেই। আমার যে চাচি তারা ছিলেন এক ভাই এক বোন। তো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আমার চাচির ছোট বয়সের। এমনি একদিন আমার চাচির যে ভাই তার 2-3 দিন ধরে খুবই জ্বর। তো তখনকার সময় ডাক্তারের প্রচলন কম ছিল, কোনো সমস্যা হলেই কবিরাজকে ডাকা হতো। তো জ্বর যখন কমছিলই না, তখন আমার চাচির বাবা মানে নানা ভাই কবিরাজ ডাকতে গেলেন। সময়টা তখন ছিল রাত 11টা কি 12টা। এমনিতেই গ্রামে 8টা-9টা বাজলে গভীর রাত মনে হয়, আর এটা তো 1978 সাল। তখন কেমন হবে তা বলার প্রয়োজন বোধ করিয়া। তো নানা ভাই যাওয়ার 10-15 মিনিট পর হঠাৎ প্রচণ্ড বেগে তুফান শুরু হয়ে যায়। মনে হতে থাকে যেন এই তুফানে ঘর বাড়ি উড়ে যাবে। তখন আমার চাচি খেয়াল করেন যে তাদের ঘরের সাথে লাগোয়া যে সব গাছ আছে তাতেই এই তুফান বাতাস হচ্ছে, কিন্তু আশেপাশে তুফানের কোনো চিহ্ন নেই। আমার ঘটনা শুরু এখান থেকে। এর কিছুক্ষণ পর হঠাৎ তাদের টিনের ঘরে কি যেন খুব জোরে লাথি দিতে শুরু করলো। আমি আগেই বলেছিলাম তাদের বাড়ি থেকে অন্য আরেক বাড়ি খুঁজে পাওয়া অনেক কষ্টকর। তাহলে ওই সময়ে কোনো মানুষ আসার কথা না। এভাবে প্রায় 10 মিনিট চলল। তারপর শুরু হলো
আরেক ঘটনা। মনে হলো ঘরের আশেপাশে হাজার হাজার মানুষের সমাগম। কেমন যেন ফিস ফিস করে অনেক মানুষ কথা বলছে। কিছুক্ষণ পর হঠাৎ টিনের চালে ইটপাটকেল পড়া শুরু হলো। আবার এর সাথে খড়গুলো ছুঁড়ে মারতে থাকলো, যা তীরের মতো আঘাত করছিল। আমার চাচি আর আমার মামা ভয়ে ঘরের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকলো। এভাবে চলল 10-15 মিনিট। তারপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার চাচি ছিলেন অনেক সাহসী মানুষ। হঠাৎ কি মনে করে তিনি সর্বশেষ সাহসটুকু জুগিয়ে আল্লাহর নাম নিয়ে সদর দরজা খুলে দিলেন আর বললেন, কে তোরা, আমাদের ডিস্টার্ব করছিস? যেই না এই কথা বলে বাইরে তাকালেন, আর তারপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না, বরং তা দেখে সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। তিনি দেখলেন তাদের বাড়ির উঠোনে ঘেরাও করে আছে হাজার হাজার নেকড়ের মতো পশু, যাদের মুখ চোখে লেগে আছে এক ভয়ানক ছায়া। তাদেরকে পেলে যেন মুহূর্তেই খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। তার থেকে বড় ভয়ানক বিষয় হলো তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন প্রায় 10-12 ফুট লম্বা মানুষ। কিন্তু অবাক করা বিষয় হলো তার পুরো দেহ মানুষের মতো হলেও মাথাটা কেমন যেন অন্যরকম। আর তাকে দেখে মনে হলো যেন এই নেকড়েরূপী পশুগুলোর সে দলনেতা। এগুলো দেখে আমার চাচি ভয়ে বরফ হয়ে গেলেন। অতঃপর সেই নেকড়েরূপী দলনেতা 3-4 জন একসাথে বললে যেমন শোনা যাবে সেইভাবে কথা বলতে থাকলো। আর এইটা দেখে কাকি সহ্য করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিলেন এবং তিনি আর মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। কিন্তু তাদের ভয় কমল না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি লোহা, আগুন, রসুন এইসব জিনজাতি বা অ্যাবনর্মাল বা প্যারানর্মাল যাই কিছু হোক না কেন, তারা খুব ভয় পায়। তো তারা কিছুটা সাহস জুগিয়ে একটা বটি, দা, হ্যারিকেন আর কিছু রসুন নিয়ে আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা খোলা রেখেই বের হয়ে গেলেন। কিছুক্ষণ হাঁটার পর তাদের নানা ভাইয়ের সাথে দেখা হলো। তার সাথে ছিলেন সেই কবিরাজ। তারপর তারা সব ঘটনা নানা ভাইকে বললেন। তো তারা যখন বাড়ি ফিরলেন তখন তাদের সবার সামনে আরেকটি ঘটনা ঘটে যায়। যখন তাদের ঘরের কিছুটা কাছে আসেন তারা সবাই দেখেন ঘরের ভেতর থেকে 2টা কুকুর নামছে। আর কিছু দূর যাওয়ার পর কুকুরগুলো পেছনে তাকিয়ে শব্দ করে উঠল। এক বিচ্ছিরি শব্দ করে কুকুরগুলো সবার সামনে অদৃশ্য হয়ে যায়। এইটা ছিল চ্যাপ্টার 1। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে বাকি চ্যাপ্টারগুলো দেব ইনশাল্লাহ। রাসেল ভাই, আজকে একটা কথা বলবো। অনেকজন অনেক কনসেপ্ট নিয়ে মিডিয়া জগতে টিকে আছে, বাট আপনার কনসেপ্টটা অন্যরকম। রাসেল ভাই, সেই শুরু থেকে ছিলাম, বেঁচে থাকলে ইনশাআল্লাহ সামনেও থাকবো। আর কথা না বাড়িয়ে আজকের মতো আদি এখানে ইতি টানছি। আল্লাহ হাফিজ। ভূত.com দীর্ঘজীবী হোক। ইতি আব্দুর রহমান খান, আদি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। বছরের প্রথম যে এপিসোড 2024 সালের, সেই এপিসোডের প্রথম ঘটনাটি আপনারা শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আবারও এক্সট্রা কিছু কথা বলার জন্য ফিরে আসলাম। প্রথম স্টোরিটি শেষ, ঘড়িতে সময় রাত 12:16। আমি রাস্তার আছি, সাথে সাথে আছেন আপনারা। কিছু কমেন্ট পড়তে চাই যেটা শোয়ের বাইরের অংশ। স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন ব্যবহারকারীরা স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন ব্যবহারকারীরা 5 স্টার রেটিং দিয়ে আরও
ইন্সপায়ার করুন আমাদেরকে। রেটিং অ্যান্ড স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব। শিপন বলছেন লম্বা ঘটনা চাই, আশা করি সুকান্ত মাইতির ঘটনা লম্বা হবে। দেখা যাক পরের ঘটনাটা কার। দেখুন শিপন হোসেন, আপনার গেস ঠিক হয় কিনা। সাজ্জাদ হুসাইন ভাই বড় ঘটনা চাই, সবাই বড় ঘটনা চান। আমাদেরকে শাকিল আহমেদ বলছেন এত ছোট ঘটনার আবার দ্বিতীয় পর্ব। আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি ইয়ামিন হুসাইন রাজশাহী থেকে শুনছেন, তিনি জানিয়েছেন। পল্লব তিনি হচ্ছে মানিকগঞ্জ থেকে শুনছেন। রাজীব রনি নদীর পাড়ে বসে শুনছেন, খুব ভয় লাগছে জানিয়েছেন। আমাদেরকে অর্জুন ঘোষ লিখেছেন কি হলো সাউন্ড কই, সাউন্ড তো আছে এখনো পর্যন্ত, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার তো মনে হয় সাউন্ড ঠিকই আছে। উনি বলছেন যে আপনারা কেউ সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, কি ব্যাপার আমাকে একটু জানাবেন। আমি তো মনে হয় যে সাউন্ড কি আসলেই ঝামেলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না। একটু কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করুন সবাই। নাহিদ শুনছেন শেরপুর থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ওবায়দুল হক বাইজিদ আছেন এবং তিনি বলছেন যে একলা ঘরে শুয়ে তিনি ঘটনা শুনছেন, একলা ঘরে তিনি ঘটনা শুনছেন। এমডি মিরাজ ভাই বড় ঘটনা চাই। এমডি মিরাজ আবার আরেকজন, এটা মিরাজ, তিনি লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। আগের জন কোথা থেকে লিখেছেন সেটা লেখেননি, তিনি লিখেছেন লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আবদুল্লাহ রায়হান আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের ঘটনা শুনছেন। শান্ত ইসলাম নাটোর থেকে শুনছেন। আমি অ্যাপ থেকে কিন্তু এখন কমেন্টগুলো পড়ছি এই মুহূর্তে। মেহেদি হাসান লিখছেন বহুদিন পর আসলাম। মামুনুর রশিদ আমাদের বলছেন গ্রামের ঘটনা চাই। এমডি রেশাদ খান আমাদের সঙ্গে আছেন। নাহিদ মারুফ আমাদের সঙ্গে আছেন। আমরা শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং যে আমাদের ইউটিউব, সেটাকে আপনারা শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দিন। স্পেশালি আমাদের ফেসবুক পেজটা রাব্বিকে বলবো যে আমাদের একটা যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং আমাদের ফেসবুক পেজটা আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে সেটাতেও আপনারা শেয়ার করুন। আমাদের 2024-এ মেইন উদ্দেশ্য থাকবে আপনাদের সঙ্গে কমিউনিকেশন বাড়ানো ফেসবুকের মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ডেফিনেটলি আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। আর মিডল ইস্টের যে ব্যাপারটা বলছিলাম, যে মিডল ইস্টে আমরা একটা লাইভ করতে চাই আপনাদের সাথে। যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে প্রত্যাশা করেন বা আমাদেরকে চান, ডেফিনেটলি উইল বি দেয়ার। সো এরকম একটা প্ল্যান আমরা করছি আপাতত। দেখা যাক আল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ করেন কিনা। আমরা ভাবছি যে আমরা হচ্ছে এমিরেটসে একটা শো করার ইচ্ছা আছে আমাদের। ওমান, এমিরেটস এবং হচ্ছে জেদ্দা বা কোনো একটা জায়গায় যদি আপনাদের সাথে মিলিত হওয়াটাই মেইন উদ্দেশ্য, এবং সেখান থেকে হয়তো ঘটনা সংগ্রহ করে নিয়ে আসলাম। কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে মিলিত হওয়া। আমরা মাঝে মাঝে একটা জায়গায় করতে পারি, এমিরেটসে করতে পারি, আমরা হচ্ছে দুবাইয়ে করতে পারি, অথবা আমরা হয়তো ওমানে করতে পারি। সো এটা হচ্ছে পুরোপুরি আপনাদের ব্যাপার, যে আপনারা কীভাবে ভাবছেন আমাদেরকে, সেটার উপরে নির্ভর করবে সব কিছু। কথা না বাড়িয়ে আমরা আবারও শোয়ে ঢুকে পড়ব। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। লম্বা স্টোরি চাচ্ছেন তাই না? দেখা যাক পরের স্টোরিটি কতখানি লম্বা হয়। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমরা আনুষ্ঠানিকভাবে আবারও শুরু করছি আমাদের ভূত.com। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। 2024-কে স্বাগত জানাই ভূত.com এর পক্ষ থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূত.com এর পক্ষ থেকে। আমাদের যারা ঘটনা পাঠান তাদের জন্য অনেক 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 শুভকামনা এবং আমার মনের ভেতর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যারা ঘটনা পাঠাবেন তাদের জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com
@gmail.com আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের কাছে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুকান্ত মাইতি। তো সুকান্ত মাইতির ঘটনা সম্পর্কে আর নতুন করে কোনো কিছু বলার নেই। তিনি সবসময়ই আমাদের ঘটনা পাঠান এবং সেই ঘটনাগুলো যেগুলো তিনি পাঠান আপনারা সবাই অনেক পছন্দ করেন বলেই আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, এবং তার ঘটনাই এখন পড়ে শোনাচ্ছি আমরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনারা সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। ছেড়ে দাও আমায়, বলছি তো ভুল হয়ে গেছে, দয়া করে ছেড়ে দাও আমায়, আমার পরিবারের কোনো ক্ষতি করো না দয়া করে। এই সব বলতে বলতে নানি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। এদিকে সাপটা পায়ে ক্রমশ আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে সজোরে কামড় বসায়। নানির শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে। তবু মনের শেষ শক্তিটুকু একত্রিত করে তিনি কোনো রকমে নানাকে ডাক দেন। নানির করুণ আর্তনাদে নানা ধরফর করে উঠে বসেন। দেখেন নানি যন্ত্রণায় ছটফট করছে ও চিৎকার করে বলছে যে তার পায়ে নাকি সাপ পেঁচিয়ে ধরে কামড়াচ্ছে। নানা তাড়াতাড়ি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখেন নানি যন্ত্রণায় কাতরাচ্ছে। তার পায়ে কোনো সাপ পেঁচিয়ে নেই। হয়তো ঘরের আলো জ্বলে উঠতে সাপটা পালিয়েছে ভেবে নানা ক্ষিপ্র গতিতে খাট থেকে নেমে ঘরের এদিক ওদিক কোণা খাটের নিচে টর্চ মেরে দেখতে লাগলেন। আসলে এক পলক অন্তত সাপটাকে দেখে রাখা দরকার, তাতে ডাক্তারের চিকিৎসা করতে সুবিধা হবে। শেষে নানা ওনাদের নামাজ পড়া চৌকি ও ধান চালের বস্তা রাখার বিড়ার নিচে দুটো গর্ত দেখতে পান। আন্দাজ করেন সাপটা বোধহয় গর্ত দুটোর কোনো একটাতে ঢুকেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের 166তম এপিসোডে সাজ্জাদের শেয়ার করা ঘটনা অঙ্গ নষ্টকারী কালো জাদু ঘটনাটি মনে পড়ে, যেখানে তার আম্মুর জীবনের মেয়াদ ফুরোনোর আগে কুফরির জন্য অকালে প্রাণটা ছড়ে গিয়েছিল। আজ সেই সাজ্জাদের নানির সাথে ঘটে চলা একটি অভিশাপের ঘটনা শেয়ার করব, যা এখনো ঘটে চলেছে। সাজ্জাদের পুরো নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ঢাকা ধামরাইয়ের কুলিন্দা গ্রামে তার বাড়ি। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমি আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম। ভালো মন্দ আপনারাই বিচার করবেন। যাই হোক, সাজ্জাদ বলতে শুরু করে। ভাইয়া, পুরো বিষয়টি নানির কাছ থেকে শোনা। নানি বলে যে ঘটনার সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। তখন নানির বয়স নাকি ওই 1 কি 1.5 হবে। 1950-52 কথা। নানির বয়স যখন প্রায় 6 মাস, তখন থেকে নানি নিজে নিজেই হাসতো, খেলতো। কিন্তু ওই বয়সের বাচ্চা অদৃশ্যে কাউকে দেখে যে প্রতিক্রিয়া দেবে তাতে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু বয়স 1 থেকে 1.5 বছর পার হওয়ার পর সবাই লক্ষ্য করে নানি অদ্ভুতভাবে একা একাই খেলাধুলা করে, খিলখিলিয়ে হাসে। তখনও ব্যাপারটা কেউ আমল দেয়নি, তবে সবাই আমলে না নিলেও নানির আম্মুকে ব্যাপারটা ভাবাচ্ছিল। দেখতে দেখতে আরও বছর দেরি করায় নানি ধীরে ধীরে কথা বলতে শেখে। এবারে বাড়ির অন্যান্য লোকজন বিষয়টি অনুধাবন করতে পারে। সবাই দেখে নানি একা একাই কথা বলে, একা একা কারোর সাথে হাসি ঠাট্টা করে, খেলাধুলা করে। এমনিতেই প্রত্যন্ত গ্রাম, আর তখনকার দিনে গ্রামে ভূত প্রেত, জিনের আসর এগুলো খুবই সচরাচর বিষয় ছিল। তাই নানির বাড়ির লোকজন দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে ব্যাপারটিকে স্বাভাবিকভাবে ভুলে যায়। তখন নানির বয়স 4 কি 5 হবে।
এবার তার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। নানি তার সমবয়সী বাচ্চাদের সাথে মোটেও খেলতেন না। রান্নাবাটি, পুতুল নিয়ে খেলা, যাবতীয় সমস্ত কিছু তিনি অদৃশ্য কারো সাথে খেলতেন। বিষয়টা লক্ষ্য করে একদিন আমার নানির আম্মু নানিকে জিজ্ঞেস করেন যে নানি কার সঙ্গে কথা বলে এবং কার সাথে খেলে। উত্তরে নানি শিশুসুলভ হাসি দিয়ে তার আম্মুকে জানায় তিনি তার বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করেন। বাচ্চা মানুষ, কোনো বদজিনের আসর হবে ভেবে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু সেরকম কিছু আর জিজ্ঞেস না করে বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় নানিকে একটা ভালো কবিরাজ দেখাবেন। সেই মতো নানিকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তদবির করে জানতে পারে নানির সঙ্গে 7টি জিন রয়েছে। কবিরাজ বলে, আপনাদের মেয়ের জন্মের পর থেকেই জিনগুলো তার সঙ্গে জড়িয়ে আছে। এখন কোনো মতেই তাদের ছাড়ানো সম্ভব না। ছাড়াতে গেলে মেয়ের ভীষণ বিপদ হবে। হয়তো বিয়ের পর তারা আপনার মেয়েকে ছেড়ে গেলেও যেতে পারে, তবে তারা কোনো ক্ষতি করবে না। উল্টে আপনারা নিশ্চিন্ত থাকুন, জিনগুলো থাকা অবস্থায় কোনো বিপদ আপনার মেয়ের ওপরে আসবে না। সমস্ত বিষয় শুনে সবাই একটু চিন্তিত হয়ে বাড়ি ফেরে। পরবর্তীতে আরও অন্যান্য কবিরাজ হুজুরের কাছে গেলেও সবাই একই কথা বলে। অগত্যা বাড়ির লোকজন আল্লাহর ওপর ভরসা করে নানির বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে এই আশায় যদি বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে। নানির শরীর স্বাস্থ্য স্বাভাবিকভাবে বাড়তে থাকে। শরীরে কোনো অসুবিধা, রোগ ব্যাধি কিছুই হয় না। উপরন্তু নানি বড় হওয়ার সাথে সাথে আরও রূপবতী হতে থাকেন। শরীর থেকে যেন উজ্জ্বল এক আভা ছড়িয়ে পড়ে। কোনো সমস্যা হচ্ছে না দেখে বাড়ির সবাই বিষয়টিকে হালকাভাবে নিতে শুরু করেন। দেখতে দেখতে নানির বয়স বাড়তে থাকে। শুধুমাত্র অদৃশ্য জিনেদের সঙ্গে খেলাধুলা ছাড়া আর কোনো পরিবর্তন বা অতি প্রাকৃতিক কোনো বিষয় নারীর মধ্যে লক্ষ্য করা যায় না। নানির বয়স তখন 9 কি 10 হবে। তাদের গ্রামের পাশ দিয়েই বনসাই নদী বয়ে গেছে। এখানে বলে রাখি, আমার নানির বাপের বাড়ি ছিল বনের চর নামে একটি গ্রামে। আপনাদের মনে আছে আমার আম্মুর ঘটনায় বলেছিলাম আম্মুকে যে প্রথম জিনটি আক্রমণ করেছিল, এবং আমি বেগতিক দেখে আম্মুর ফোন থেকে কারি সাহেব নামে বনের চরে যে নানা আছেন তাকে ফোন দিয়েছিলাম। উনি আমার নানির একজন ভাই। নানিরা 3 ভাই 1 বোন। যাই হোক, ঘটনায় ফিরি। তখনকার দিনে বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো সবাই নদীতে গোসল করত। নানিরও অন্যথা ছিল না। তিনিও তার সমবয়সী 8-10 জন বাচ্চাদের সাথে দল বেঁধে নদীতে গোসল করতে যেতেন। তবে তা কেবলমাত্র গোসল করতে যাওয়ার সময় পাছে তার আম্মু তাকে একা যেতে না দেয় এই জন্য। বন্ধুবান্ধবদের সঙ্গে গোসল করতে গেলেও নানি কখনোই তাদের সঙ্গে একসঙ্গে স্নান করতেন না। কিছুটা ব্যবধান রেখে নানি অদৃশ্য 7 বান্ধবী জিনের সঙ্গে স্নান করতেন। নানি সাঁতার জানা সত্ত্বেও কখনোই গলা পানিতে যেতেন না। তার জিন বান্ধবীরা তাকে বাধা দিত। সেই সময় এটা প্রায় প্রতিদিনের ঘটনা ছিল। সেরকমই একদিনের ঘটনা বলছি। গোসলের সময় গ্রামের বড় যুবকেরা প্রতিদিনের মতো সেদিনও গোসল করতে সাঁতরে এপারে চলে আসে। নদীতে স্রোত ছিল, তাই তারা সোজা যেতে পারে না। স্রোতের টানে গা ভাসিয়ে কোনাকুনি গিয়ে ওপারে ওঠে। কি মনে হলো, নানি হঠাৎই তার বান্ধবীদের বলেন যে তিনি সাঁতার কেটে ওপারে যেতে চান। নানির কথা শুনে বান্ধবীদের একজন নানিকে বলে তার হাতটা ধরতে। আচ্ছা, এখানে বলে রাখি, নানির সাথে যে জিন আছে তা তখনও সমবয়সী বন্ধু বান্ধব সহ গ্রামের কেউ জানত না। সবাই মনে করত নানির মাথায় বোধহয় কিছু সমস্যা আছে, সেই জন্য তিনি একা একা কথা বলেন, খেলেন, তাই কেউ গুরুত্ব দিত না। কিন্তু হঠাৎই সেদিন তারা লক্ষ্য করে যে নানি মুহূর্তের মধ্যেই সাঁতরে নদীর এপার থেকে ওপারে চলে গিয়ে চোখের পাতা ফেলতে না ফেলতেই মুহূর্তে আবার ফিরে এলেন। খুব বেশি হলে 5 মিনিটের ব্যাপার। তার থেকেও বড় আশ্চর্যের বিষয়, তখন নদীতে অথই পানি, প্রবল স্রোত। কি করে একটা মানুষ সোজা অপর প্রান্তে যেতে পারে, যেখানে বাকি বড় যুবকেরা গা ভাসিয়ে কোনাকুনি গিয়ে ওপারে উঠছে? ঘাটে উপস্থিত বাকি ছেলে মেয়েরা আতঙ্কে চিৎকার করে ওঠে, কি করে সম্ভব? কি করে 9-10 বছরের একটি বাচ্চা মেয়ে এত প্রবল স্রোতের মধ্যে সাঁতরে নদীর ওপারে গিয়ে আবার ফিরে আসতে পারে? সবাই ভূত ভূত বলে পড়ি কি মরি করে যে যার মতো যেদিকে পারে ছুটতে শুরু করে। এরপর থেকে গ্রামে জানাজানি হয়ে যায় যে নানির সাথে জিন আছে। তারপর থেকে নানির সমবয়সী বন্ধু বান্ধবরাও খুব একটা মিশত না নানির সাথে। দেখতে দেখতে আরও কয়েকটা বছর গড়ায়। নানির বয়স তখন 13 কি 14 হবে। ওনার বিয়ে ঠিক হয়। বিয়ের ঠিক মাস 6 আগের ঘটনা। নানি রাত্রিবেলা তার ঘরে একা ঘুমাচ্ছেন। এমন সময় তার শরীরটা হিম শীতল ঠান্ডা হয়ে আসে। চোখ মেলে দেখেন হাতখানেক উঁচুতে তার ঠিক মুখের ওপর 7টা জিনের মধ্যে একটি ভেসে আছে। মুখটা মানুষের মতো হলেও শরীরটা কেমন সাপের মতো।
নানি প্রথমে চমকে উঠলেও যেহেতু ছোটবেলা থেকে সেই জিনদের সাথে বসবাস করছেন, তাই বিষয়টাতে তেমন ভয় না পেয়ে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে রাতে এরকম মুখের উপরে ভেসে থাকার কারণ কি? বাকিরা দেখলে তো সমস্যা হবে। জিনটি তাকে আশ্বস্ত করে বলে, কেউ জানবে না। তারপর নানা বিষয় নিয়ে তারা গল্পে মেতে ওঠে। একের পর এক রাত কাটতে থাকে এভাবেই। এরপর থেকে প্রায় প্রতি রাতেই জিনরা এসে নানির সঙ্গে গল্প করত। সেরকমই একদিন সেই 7টি জিনের মধ্যে একটি জিন এসে নানিকে জানায় যে তাদের নাকি একমাত্র ভাইয়ের বিয়ে। নানি যদি যেতে চায় তাহলে সে নানিকে তাদের দেশে নিয়ে যাবে দাওয়াতে। উত্তরে নানি বলে যে বাড়িতে তো জানাজানি হয়ে যাবে, কিন্তু জিনরা প্রত্যুত্তরে জানায় যে বাড়িতে জানানো যাবে না, তারা গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবে। আর তারা যে নানির সঙ্গে আছে এই বিষয়টা তখনও বাড়ির লোকে চাক্ষুষ দেখেনি, তেমনি ভবিষ্যতেও করবে না। কেউ নিজ থেকে জানতে পারলে সমস্যা হবে, কিন্তু নানি যদি কাউকে জানায় তাহলে ক্ষতি হবে। নানি নীরবে ঘাড় নেড়ে জিনটিকে সম্মতি দেন। এরপর জিনটি তাকে বলেন, শোনো, আগামীকাল তুমি নদীতে স্নান করতে যাবে, বন্ধুদের সঙ্গে নিও না। এরপর ঘাটে পৌঁছে পার বরাবর ঘাট থেকে গুনে গুনে 7 পা দক্ষিণে যাবে। তারপর ধীরে ধীরে পানিতে নামবে। ব্যাস, আর কিছু করতে হবে না। সেখানে আমার ছোট বোন তোমার অপেক্ষায় থাকবে, ওই তোমাকে আমাদের দেশে নিয়ে আসবে। নানি শুনে ভীষণ ভয় পেয়ে যান। সে কি, পানিতে ওভাবে নামতে নামতে তো আমি ডুবে যাব? উত্তরে জিনটি আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি কি হতে দিয়েছি? ছোটবেলায় কতবার তুমি খেলতে খেলতে পড়ে গিয়েছো, উঠেছো, কখনো কি তোমার ব্যথা লেগেছে, নাকি পড়ে গিয়ে কোথাও কেটে গেছে? ভয় পেও না, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। নানি শান্ত হয়ে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে বাড়িতে যে যাবো আমার তো কোনো নতুন জামা নেই। উত্তরে জিনটি একটু হেসে নানির হাত ধরে বলে, তোমার যা আছে তুমি তাই পরে এসো, কোনো সমস্যা নেই। খানিক বাদে ঘরটি ধোঁয়ায় ভরে ওঠে এবং জিনটি নানির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে জিনগুলো যখন নানির কাছে আসতো বা তার কাছে বিদায় নিত, তখনই জায়গাটা ধোঁয়ায় ভরে যেত। পরদিন নিয়ম মাফিক নানি নদীর ঘাটে যান। গুনে গুনে 7 পা দক্ষিণে পানিতে নামতেই চমৎকারটা ঘটে। নানি এক পা করে গলা পর্যন্ত পানিতে নেমে যেতেই হঠাৎই পানির ভেতর কেউ যেন তার হাতটা ধরে ফেলে। নানি চমকে উঠে কিছু বুঝে ওঠার আগেই হাতটা হ্যাচকা টান মেরে তাকে পানিতে ডুবিয়ে দেয়। মুহূর্তে যেন নানির মনে হচ্ছিল তিনি বোধহয় মারা যাবেন। আর কিছু মনে নেই। খানিক বাদে লোকজনের কোলাহলের শব্দে হুঁশ ফেরে। চোখ খুলতেই সামনের পরিবেশটা দেখে নানি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় পানি? একটু আগে তিনি তো পানিতেই ডুবে মরছিলেন। স্পষ্ট মনে আছে মুখে নাকে কিছুটা পানিও ঢুকেছিল, অথচ সেই মুহূর্তে তার সামনে এক অন্যরকম জগৎ ভেসে উঠেছে। সামনে একটা বিশাল অট্টালিকা, যার প্রকাণ্ড সিংহ দরজা খোলা মাত্র অপরূপ সুন্দর নারী পুরুষের ভিড় চোখে পড়ে। কোলাহলটা ওখান থেকে ভেসে আসছিল। নানি দেখেন চারিদিকে রং বাহারি নাম না জানা ফুল আর নানা রোশনায় সুসজ্জিত। বাতাসে মাতাল করা অচেনা আতরের সুঘ্রাণ, আশেপাশে কোথাও সুমধুর সানাইয়ের সুর। নানিকে দেখা মাত্র 6 জিন বান্ধবী হাসি মুখে তাকে গিয়ে এগিয়ে নিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পানিতে নামার আগে পর্যন্ত নানির পরনে ছিল পুরাতন জামা, অথচ এখন তার পরনে খুবই সুন্দর সোনার সুতোয় কারুকার্য করা একটা ঝলমলে পোশাক। নানি কিছু জিজ্ঞেস করার আগেই তার বান্ধবী এসে হাসি মুখে তাকে আপ্যায়ন করে অন্দরমহলে নিয়ে যায়। অন্দরমহলে প্রবেশ করা মাত্রই নানি একটা বিষয় লক্ষ্য করেন। দেখেন সেখানে উপস্থিত শত শত নারী পুরুষ অপেক্ষামান দৃষ্টিতে নানির দিকে হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে, যেন মনে হয় তারা নানিরই অপেক্ষা করছিলেন। তাদেরই মাঝে কিছুটা দূরে বরের সাজে একজন সুদর্শন যুবক, 2 জন বয়স্ক পুরুষ ও মহিলা বসে আছে। বান্ধবীরা তাকে তাদের কাছে নিয়ে যায় এবং পরিচয় করিয়ে দেয়। বর সাজের যুবকটি আসলে সেই 7টি জিনের একমাত্র ভাই মাহমুদ এবং বয়স্ক পুরুষ ও মহিলাটি তাদের বাবা মা। এরপর নানা রকম কথা হয়। জিনগুলির বাবা মা ভীষণ আদর করে নানিকে এবং বলে যে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত নানি যেন না যায়, আর উপস্থিত সবাইকে বলে যে নানিকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে, খেয়াল রাখতে, দাওয়াত খাওয়াতে। এরপর নানির বান্ধবীরা তাকে নিয়ে পুরো অট্টালিকার একটা ঘর, বাগান সহ সমস্ত কিছু ঘুরে দেখায়। তারপর খাওয়ার ঘরে যেতেই সেখানে অগণিত খাওয়ার পদ দেখে নানি অবাক হয়ে যান। একের পর এক নাম না জানা সুস্বাদু খাবারে পরিপূর্ণ টেবিল। কোনটা ছেড়ে কোনটা খাবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় বান্ধবীরা সহ ওদের বাবা মা এবং বাকি সবাই নানিকে সিংহ দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। নানি পেছন ফিরে সবাইকে বিদায় জানানোর সাথে সাথেই প্রকাণ্ড দরজাটা খুলে যায়। তারপর নানির আর কিছু মনে নেই।
জ্ঞান ফিরে আসে কান্নার রবে। চোখ খুলে নানি দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন, পাশে বাড়ির সবাই কান্নাকাটি করছে। প্রথমে তো নানি বুঝতেই পারছিলেন না যে কি হয়েছে তার সঙ্গে, কিভাবে তিনি তার ঘরে পৌঁছালেন। তারপর সবার মুখে যা শোনেন তা আরও অস্বাভাবিক। সবাই বলে নানিকে নাকি 3 দিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিন পর হঠাৎই তাকে তার ঘরে শুয়ে থাকতে দেখা যায়। কিন্তু এই 3 দিন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কেউ কিচ্ছু জানে না, জিজ্ঞেসও করেনি। আসলে ততদিনে বাড়ির লোকজন সহ পাড়া প্রতিবেশী আর সবাই জেনে গিয়েছিল নানির সাথে জিন আছে। তাই এটা নিশ্চয়ই জিনের কাজ ভেবে ভয় কেউ জানতে চায়নি। এরপর জিনের প্রভাব যাতে কেটে যায় এই ভেবে গ্রামের মুরব্বীরা পরামর্শ দিয়ে নানিকে 6 মাসের মধ্যে বিয়ে দেবার সিদ্ধান্ত নেন। এখানে একটা কথা বলে রাখি, জিনের বিয়ে বাড়ি থেকে ফেরার পরেও নানির পরনে সেই ঝলমলে জামাটি থেকে গিয়েছিল। বহু বছর নানি সেটিকে যত্নে গুছিয়ে রেখেছিলেন। পরবর্তীতে বাড়ি পরিবর্তনের সময় সেটি কোথায় হারিয়ে যায় কেউ জানে না। বিয়ের পরেও জিনগুলো নানির সঙ্গে দেখা করত, কিন্তু তেমন চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি বলেই সবাই বেমালুম ব্যাপারটা ভুলে গিয়েছিল। বিষয়টা নানার কাছেও অজানা ছিল। আসলে বিয়ের সময় নানির পরিবারকে কেবল জানিয়েছে যে নানির সাথে যে জিনটি ছিল সেটি বিয়ের পর চলে যাবে, তাই নানাও তেমন গুরুত্ব দেননি। বিয়ের 3-4 বছর পরের একটি ঘটনা, আমার 2 খালামণির জন্ম হলো। তখনও আমার আম্মু পৃথিবীতে আসেনি। সেদিন নানি ও নানা গঞ্জের হাটে কোনো এক দরকারে গিয়েছিলেন। ফেরার সময় রাস্তা পার হতে যাবেন এমন সময় হঠাৎই একটি গাড়ি চলে আসে। নানা চিৎকার দিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন, কিন্তু নানির হাতে সেটুকু সময় ছিল না। উনি আল্লাহর নামে চোখ বন্ধ করতেই গাড়িটা চলে যায়। নানা ভেবেছিলেন নানির বড় সড়ো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তিনি তড়িঘড়ি করে নানিকে ধরতে যাবেন, দেখেন নানি ঠায় দাঁড়িয়ে আছে। গাড়িটা জাস্ট তাকে অতিক্রম করে চলে গেছে। নানির গায়ে একটা আঁচড়ও লাগেনি। এই বিষয়টা শোনার পর আমিও বিশ্বাস করতে পারিনি। কিভাবে সম্ভব এটা? একটা মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আচমকায় গাড়ি চলে আসছে, অ্যাক্সিডেন্ট অনিবার্য, অথচ নানির গায়ে একটা আঁচড়ও লাগবে না। এদিকে নানি তখন ভীষণ পরহেজগার মহিলা। উনি ছোটবেলা থেকেই ওই 7টি জিনের আদেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, নিয়ম নিষ্ঠার সাথে সৎপথে চলতেন। তাই উনি যে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবেন সেটা অবিশ্বাস্য। আর নানাও প্রত্যক্ষদর্শী। যদিও উনি এখন আর বেঁচে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি আর নানিকে সে বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। যাই হোক, ঘটনায় ফিরি। নানার চোখের সামনে পুরো বিষয়টি ঘটায় তিনি বেশ চিন্তায় পড়ে যান। নানিকে তখন আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ বাসায় ফিরে আসেন। মনের মধ্যে ওনার একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তবে কি নানিকে জিনটি ছেড়ে যাবে না? পরবর্তীতে নানা জিন সম্পর্কে বিষয়টা জানতে পারেন এবং নানির সাথে যে একবারে 7টা জিন আছে তা শুনে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি এটা ভালোভাবে নেননি। তারপর থেকে নানা নানিকে বহু কবিরাজ হুজুর দেখাতে শুরু করেন। বিভিন্ন কবিরাজ হুজুরের কাছে গেলেও সবাই বিফল হয় জিনগুলোকে সরাতে। তারা নানাকে জানায় জিনগুলো ছোটবেলা থেকেই নানির সঙ্গে আছে, তাকে সব রকম বিপদ থেকে সাহায্য করেছে, তাদের কোনো রকমের সরানো যাবে না। ধীরে ধীরে বছর গড়তে থাকে। একে একে আমার আম্মু মামা জন্মগ্রহণ করে। এখানে একটা প্রসঙ্গ তো আমি একটু বলে রাখি, যা তখন আমার মামার সাথেও ঘটায় 7টি জিন রিলেটেড একটি ঘটনা ছোট করে শেয়ার করে যাই। ঘটনা মামার মুখেই শুনেছি। আমার মামা একজন মেকানিক। খুব অল্প বয়স থেকেই তিনি এই বিষয়ে পারদর্শী ছিলেন। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করে মারা যান। কিছুদিন আগে তিনি স্ট্রোক করার কারণে আর মেকানিকের কাজ করেন না। যাই হোক, ওনার বয়স তখন ওই 17 কি 18 হবে। উনি যে ঢাকায় ওনার এক পরিচিত বড় ভাইয়ের গ্যারেজে কাজে যেতেন, মাইনা করিও নেহাত কম ছিল না। মামা গ্রাম থেকে প্রতিদিন কাজে যেতেন এবং কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। কালামপুর বাজারে নেমে ভ্যান বা রিকশায় করে ওনাকে বাড়ি ফিরতে হতো। আমার নানার বাড়ি পথেরাং গ্রামে। কালামপুর বাজারে থেকে ওই 4-5 কিলোমিটারের কাঁচা পথ। সেদিন কাজ শেষ হতে না হতেই কিছুটা দেরি হয়ে যায়। বাসে করে কালামপুর বাজার পর্যন্ত রাত 8:15টার মতো বেজে যায়। তখনকার দিনে সন্ধ্যা 6টার মধ্যেই বাজার ফাঁকা হতে শুরু করত। আর রাত 8টা মানে তো অনেক রাত। বাজার প্রায় জনমানব শূন্য। কয়েকটা দোকান শুধু খোলা আছে, তারাও বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে। রিক্সা স্ট্যান্ডও ফাঁকা। অগত্যা কি আর করা যাবে, মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন তিনি। জ্যোৎস্না রাত, বালুমাটির কাঁচা রাস্তা, চিকচিক করছে বালি। মামা মোটামুটি ঠিকঠাক করে এগিয়ে যাচ্ছিলেন। পথের সামনে ভালুম গ্রাম পড়ে। প্রায় 1-1.5 কিলোমিটার যাওয়ার পর ভালুম গ্রামের কবরস্থানের কাছে পৌঁছতেই মামা দেখেন সেখানে আন্দাজ 10 থেকে 20 হাত দূরে একটি লোক ভেড়ার পাল নিয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছে। পোশাক আশাক ঠাহর করে মামা ডাক দিলেন, কে? আব্বাস নাকি?
কোনো উত্তর আসে না। লোকটি চুপচাপ হাঁটছিল। আসলে আব্বাস চাচা মনে করার কারণ, তখন পথেরাং সহ অন্য এলাকায় আব্বাস নামে একজন ব্যক্তি কেবল ভেড়া পালত। তাই মামা ভেবেছিলেন লোকটি বোধহয় আব্বাস। বর্তমান বয়স 70-এর ওপরে হলেও সেই ব্যক্তি নাকি আজও পথেরাঙে ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। যাই হোক, মামার ডাকে সাড়া না দিয়ে লোকটি চুপচাপ এগিয়ে যাচ্ছিল। মামা কিছুটা জোরে হাঁটার চেষ্টা করলেন, কিন্তু যখনই তিনি পাশ কাটিয়ে যাবেন ঠিক সেই সময় ভেড়াগুলো তার সামনে চলে এসে রাস্তা অবরোধ করে দাঁড়ায়। মানে মামা ডান পাশ দিয়ে যেতে চাইলে ভেড়াগুলো ডান পাশে সরে আসে, বাম পাশ দিয়ে যেতে চাইলে ভেড়াগুলো সেদিকেই সরে যায়। মামা তখন কোনো মতে ভেড়াগুলোকে পাশ কাটিয়ে যেতে পারছিলেন না। কি একটা মুসিবতে পড়ে গেল। মামা বারবার ডাক দিচ্ছিলেন, আরে আব্বাস নাকি, কি হলো, একটু সাইড দেন না। কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে নির্বিকার ভাবে হেঁটে যাচ্ছিল। মামা যতই হাঁটে লোকটিও ভেড়ার পাল নিয়ে ততই সামনের দিকে এগিয়ে যায়। তিনি কোনো মতেই তার নাগাল পাচ্ছিলেন না। এভাবে কয়েক মিনিট হাঁটার পর মামা হঠাৎই পেছনে একটি অপরিচিত কণ্ঠস্বর শুনতে পান। এখানে বলে রাখা ভালো, আমার মামার নাম আনোয়ার হোসেন। মামা চমকে পেছনে তাকান। তার নাম ধরে ডাকতেই দেখেন একজন জুব্বা পরিহিত অপরিচিত মাঝবয়স্ক মানুষ তার দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতেও মুখের হাসি খুশি ভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মামা বিস্ময়ে জানতে চাইলেন, কে আপনি? আপনি কে? চিনলাম না। উত্তরে লোকটি ধীর অথচ গম্ভীর কণ্ঠে জানায়, আমার নাম মাহমুদ। তুমি না চিনলেও তোমার আম্মা আব্বা আমাকে চেনেন। কিছু সমস্যা? মামা তখন মানুষটিকে সবকিছু খুলে বলেন। সবটা শুনে মামাকে বলেন তার হাতটা ধরতে। এরপর মামা হাত ধরা মাত্রই মানুষটি দীর্ঘ কণ্ঠস্বরে সামনে লোকটিকে বলে, রাস্তা ছাড় বলছি, নাইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে সামনে হাঁটা লোকটি ভেড়ার পাল নিয়ে চুপচাপ রাস্তার বাম পাশে সরে যায়। এরপর মামা নির্বিঘ্নে সামনের দিকে এগিয়ে যান। পথে নানারকম কথাবার্তার মধ্যে মামা কখন যে বাড়ির আঁকের সামনে পৌঁছে গেছেন খেয়াল নেই। মানুষটি কথা বলতে বলতে মামার পেছনে হাঁটছিল। বাড়ির কাছে পৌঁছে মানুষটিকে ধন্যবাদ জানাতে পেছনে ঘুরতে যাবেন। কোথায় সে? তার পেছনে তো কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগে মানুষটি তার পেছনেই ছিল। বিষয়টা খুবই অস্বাভাবিক হলেও সেই বয়সে মামার এতটা গুরুত্ব দেওয়ার কথা না, তিনি গুরুত্ব দেননি। উনি ভেবেছিলেন হয়তো বাড়ির কাছে পৌঁছে দেখবেন যে মানুষটি চুপচাপ চলে গেছে। বাড়িতে ঢুকতেই দেখেন নানা ভীষণ চিন্তায় দাঁড়িয়ে আছে উঠোনে। মামাকে দেখে নানি বিস্ময়ে বলেন, কি হয়েছে, এত দেরি হলো কেন? মামা সবকিছু খুলে বলেন এবং এও বলেন যে মাহমুদ চাচা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। নানি মাহমুদ নামটা শুনে আঁতকে উঠলেও উত্তেজনাটা চেপে মামাকে ফ্রেশ হতে বলে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যান। পরবর্তীতে সেই ঘটনার পর নানি মামাকে বিষয়টা জানান। ততদিনে মামা সহ বাড়ির সেই 7টি জিনের সম্পর্কে সবাই জেনে গেছে। আসলে যে মাহমুদ নামে মানুষটি মামাকে এগিয়ে দিয়ে গিয়েছিল সেটি যে কোনো মানুষ নয়, সেই 7টি জিনের একজন ভাই, তার বলে দিতে হবে না আশা করি। ছোটবেলায় নানি যার বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। যাই হোক, এ তো গেল মামার সাথে ঘটা ঘটনা। এখন পুনরায় নারীর ঘটনায় ফিরে আসি। জিনগুলোকে নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না দেখে নানাও ধীরে ধীরে হাল ছেড়ে দিয়েছিলেন। যদিও স্বাভাবিক জীবনে জিনদের উপস্থিতি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই মাঝে মধ্যেই কোনো কবিরাজের সন্ধান পেতে চলে আসতেন। সালটা সম্ভবত 92 কি 93, সেরকম একবার বড় কবিরাজের সন্ধান পেয়ে নারীকে তার কাছে নিয়ে যান। কবিরাজ সমস্ত বিষয় শুনে নানিকে জিজ্ঞেস করেন জিনেদের কোনো চিহ্ন তার কাছে আছে কিনা। নানি তখন সূরা কালাম লেখা একটি রিয়ালার কথা বলেন। কবিরাজের সঙ্গে সঙ্গে বলে সেগুলো নিয়ে আসতে। ওহো সরি, বলতে বেমালুম ভুলে গিয়েছিলাম। আগে সেই রিয়ালা সম্পর্কে বলে নেই, তারপরে কবিরাজকে রিয়ালাগুলো দেওয়ার পরে কি পরিণতি হয়েছিল সেই সম্পর্কে বলবো। ছোটবেলা থেকে নানি জিনদের পরামর্শ অনুযায়ী নামাজ আদায় করতেন। নানিকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল। আশেপাশে ওনার পরিচিতদের মধ্যে কোনো বিপদ আপদ আসলে নানি তা আগে থেকেই বুঝতে পারতেন, টের পেতেন। কিন্তু জিনদের কঠোর মানা ছিল, নানি কাউকে বলতে পারবেন না। এমনকি যা ঘটতে চলেছে তা পরিবর্তন করার চেষ্টাও করবেন না, কারণ তারা বলেছিল ভাগ্যকে কখনো বদলানো যায় না। ছোটবেলার একটা ঘটনা। নানি তখন খুবই ছোট। ওনার দাদি মারা যাওয়ার 2 দিন আগে উনি জানতে পেরেছিলেন যে ওনার দাদি মারা যাবে। সবাইকে বললেও কিন্তু ছোট মানুষ বলে কথা কেউ বিশ্বাস করেনি। জিনগুলো এটা নিয়ে অনেক বকাঝকাও করেছিল নারীকে, এবং বড় না হওয়া পর্যন্ত যেন আর সে ক্ষমতা ব্যবহার করতে না পারে তারা সেটা নিশ্চিত করে। তারপর
এরপর থেকে নানি এই বিষয়টি আর কাউকে বলেননি। পরবর্তীতে বিয়ের পর নানি আবারও জিনদের কাছে আবদার করেন যে তিনি এবার এমন কিছু চান যা দিয়ে তিনি মানুষের রোগ ব্যাধি কষ্ট কিছুটা হলেও নিরাময় করতে পারবেন। জিনেরা নানির কথায় রাজি হয় এবং স্বপ্ন দেখার ক্ষমতা তাকে ফিরিয়ে দেয় এবং তারা 2টি সূরা খোদাই করে ডিয়ালা দেয়, যার মাধ্যমে আল্লাহর নাম করে সূরা পড়ে পানি ভরে রোগীকে খাওয়ালে রোগীর ছোটখাটো রোগ সেরে যাবে। তবে বিনিময়ে নানি কিন্তু কারো কাছ থেকে একটা পয়সাও নিতে পারবে না। নানি জিনদের সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হন। কিছুদিন পর একদিন সকালে নানা ঘরের ভেতর টিনের চালার কাছে কাঠের তাকে কিছু খুঁজতে গিয়ে 2টো সোনা খোদাই করা সুন্দর রিয়ালা দেখতে পান। সেগুলি নামিয়ে এনে নানিকে দেখাতেই তিনি তড়িঘড়ি করে নানার হাত থেকে নিয়ে বলেন তার কয়েকদিন আগে এনেছেন তিনি। নানির অদ্ভুত আচরণে নানা কিছুটা অবাক হলেও আর কিছু বলেননি। এরপর থেকে নানি আশেপাশের প্রতিবেশী সহ সমস্ত আত্মীয় স্বজনের ছোটখাটো অসুখ রিয়ালার পানির মাধ্যমে সারিয়ে ফেলতেন, নির্ণয় করতেন। এরই মাঝে একটা ঘটনা ঘটে যায় যার ফলে জিনগুলো নানির উপরে ভীষণ রেগে যায়। একদিন নানি স্বপ্নে গ্রামের এক পরিচিত মহিলাকে মরে যেতে দেখেন। মহিলাকে নানি বাঁচাবেন সেই মতো পরদিন উনি তার বাড়িতে যান এবং সবকিছু খুলে বলেন এবং এও বলেন যে মহিলাটির উপর নাকি কালো জাদু করা হয়েছে। ততদিনে আশেপাশের গ্রামের মানুষ নানির ক্ষমতা সম্পর্কে অবগত হয়ে গেছেন। তারা নানিকে বিশ্বাস করে এবং তার কথা মতো দ্রুত একটি কবিরাজের কাছে মহিলাটিকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ মহিলাটিকে দেখে বলে যে আর কিছু করার নেই, কালজাদুর পরিণতি একেবারে শেষ পর্যায়ে, মহিলাটিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। কবিরাজের কথায় সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং সত্যি সত্যি 2 দিন পরে মহিলাটি মারা যায়। নানি খুবই অসহায় বোধ করছিলেন। ক্ষমতা থাকা কি ভালো, তিনি মনে প্রাণে চেয়েছিলেন মহিলাটিকে বাঁচাতে, অথচ তিনি পারেননি। এদিকে জিন সম্পর্কে নানার অসহায়তা দেখে সত্যি বলতে নানিও তখন মনে প্রাণে চাইছিলেন জিনগুলো থেকে রেহাই পেতে। তাই সেদিন কবিরাজের কথা মতো তিনি ওই রিয়ালাগুলো এনে কবিরাজকে দেন এবং সেখান থেকেই সমাপ্তির শুরু। আসলে কবিরাজের মতলব ছিল জিনগুলোকে বশে এনে তার নিকৃষ্ট কাজ সিদ্ধ করা এবং নানি তাকে রিয়ালাগুলো দেওয়ার ফলে তিনি সফল হন। কবিরাজকে রিয়ালা দেওয়ার 2 দিন পর মাহমুদ নামে জিনটি স্বপ্নে এসে নানিকে বলে যে কাজটি সে ঠিক করেনি। সেই ছোট থেকে তারা নানাভাবে তাকে সাহায্য করেছে, তার পরিণতি কি এই তার প্রতিদান? মাহমুদ আরও বলে, আমরা তোমার আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি। আমার বোনেরা তোমাকে বারবার বারণ করেছিল এই রিয়ালাগুলো কাউকে না দিতে বা এই সম্পর্কে কাউকে না জানাতে। তোমারই অনুরোধে তারা রিয়ালা দুটো তোমাকে দিয়েছিল। আজ তুমি যা করেছো সেটা শুধু অন্যায় নয়, চরম অপরাধ। এর সাজা তোমাকে পেতেই হবে। আজ হোক, কাল হোক বা 10 বছর পরে হলেও একদিন না একদিন আমার বোনেরা সেই শয়তান কবিরাজের কাছ থেকে ছাড়া পাবেই। সেদিন তারাই তোমার বিচার করবে। এই বলে মাহমুদ চলে গেলে সঙ্গে সঙ্গে নানির ঘুম ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। পরদিন আর দেরি না করে নানি সেই কবিরাজের ডেরায় যান রিয়ালাগুলো ফেরত আনতে, কিন্তু সেখানে পৌঁছে অবাক হয়ে যান। কোথায় কবিরাজ? সেখানে কবিরাজের কোনো পাত্তাই নেই। আশেপাশের স্থানীয় লোকদের কাছে জানতে পারেন কবিরাজ নাকি 2 দিন আগে রাতারাতি তল্পিতল্পা গুটিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তারপর থেকে নানি দিনের পর দিন জায়গাটায় গিয়ে কবিরাজের খোঁজ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। এরপর ধীরে ধীরে অনেকগুলো বছর গড়িয়ে যায়। নারীর অনুশোচনার আগুন তখন নিভু নিভু। ততদিনে সেই 7টি জিনের ব্যাপারে তিনি প্রায় ভুলেই গিয়েছেন। ঘর ভর্তি নাতি নাতনি তাদের নিয়ে দিন কাটাচ্ছেন। সালটা সম্ভবত 2007 কি 8-এর শেষ দিকে। আমার বয়স তখন 6 কি 7। একদিন নানির স্বপ্নে দেখেন ঘরের ভেতর প্রকাণ্ড একটি সাপ গর্ত থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করতে করতে তার মুখের ওপরে ঝুঁকে আসে। ফোঁস ফোঁস শব্দে ঘুম ভাঙতেই নানি আতঙ্কে চমকে যান। সাপটি কেমন যেন একটা শব্দ করছে, যে শব্দ থেকে বোঝাতে চেষ্টা করছে মনে হচ্ছে কোনো একটা স্মৃতি যেন স্মরণ করিয়ে দিচ্ছে। তারপরে তারা জানায় যে তারাই সেই জিন এবং সেই কবিরাজের কাছ থেকে তারা এখন মুক্তি পেয়েছে এবং এখন তারা ধোঁকা দেবার বদলা নেবে। শয়তান কবিরাজ মুক্ত হবার পর তারা মুক্ত হয়ে গেছে। এবার নানির সাজা ভোগ করার পালা। এই বলে নাকি সাপটা নানির ডান পা পেঁচিয়ে ধরে। নানি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করলেও সাপটুপি চিনটি সেটা শোনে না। স্বপ্নের ভেতরেই সজোরে পায়ে কামড় বসায়। যন্ত্রণায় ছটফট করতে করতে নানির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরেও নানির পায়ের তীব্র যন্ত্রণা তিনি অনুভব করতে পারেন সেটি। তবে কি স্বপ্ন নয়, বাস্তব। নানি কিছুই বুঝতে পারেন না। শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে। তবু শরীরের শেষ শক্তি সঞ্চয় করে কোনো রকমে তিনি নানাকে ডাক দেন। নানির আর্তনাদে নানা ধরপর করে উঠে বসেন। সাপের কথা শুনে তাড়াতাড়ি লাইট জ্বেলে এদিক ওদিক দেখতে লাগলেন। সাপটিকে চিনে রাখলে চিকিৎসা করতে সুবিধা হবে, কিন্তু কোথাও সাপটিকে দেখতে পেলেন না। নানিকে ও কিছু না বলে স্বপ্ন বলে শান্ত হতে বললেন। নানি বিষয়টি নানাকে খুলে বললেন। যেহেতু নানাও সেই 7টি জিনের বিষয়ে জানতেন, তাই তিনি
বিষয়টির গুরুত্ব বুঝতে পারছিলেন। জিনেরা বন্দি দশা থেকে ফিরে এসেছে, মানে কিছু একটা ঘটবেই। এই সব ভাবতে ভাবতে নানার নজর পড়ে নানির ডান পায়ের দিকে। সাপের কামড়ে দাগ না থাকলেও শক্তভাবে পেঁচানো লাল দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল। নানি সেখানে চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। নানা ঘরের মধ্যে দুটো গর্ত খুঁজে পান, ওনাদের নামাজ পড়ার চৌকি ও ধান চালের বস্তা রাখার বিড়ার নিচে। আন্দাজ করেন সাপটা বোধহয় গর্ত দুটোর ওখান থেকেই বের হয়েছে। নানা ঠিক করেন জিন হোক বা অন্য কেউ, সে যদি সাপ হয়ে আসে তবে তিনি তার একটা শেষ দেখে ছাড়বেন। পরদিন সকালে নানা মামার সাথে মিলে মাছ ধরার ঝাঁকি জাল দুটি গর্তের সামনে পেতে দেন, যাতে সাপ যদি আসে সেখানে তার মধ্যে যেন পেঁচিয়ে যায়। নানির সাথে এরকম ঘটনা ঘটেছে শুনে সেদিন আমিও আম্মুর সাথে মামা বাড়িতে গিয়েছিলাম। সারাদিন সাপের দেখা না মিললেও রাতে সাপের ফোঁস শব্দে নানির ঘুম ভেঙে যায়। আমি আম্মু পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। নানির চিৎকার শুনে আমরা সবাই ধরফর করে উঠে নানির ঘরে যাই। সেদিন গিয়ে দেখি বিশাল আকারের কালো কুচকুচে সাপ বিড়ার কাছে জালের মধ্যে পেঁচিয়ে ছটফট করছে। নানি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়ান। নানা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এত বড় ফনাতলা সাপ তিনি তার জীবনের আগে দেখেননি। কিছু বুঝে ওঠার আগেই মামা ঘর থেকে ছুটে বের হয়ে যান। মোটা লাঠি নিয়ে এসে সাপকে বাড়ি মারতে থাকেন। লাঠির আঘাতে সাপটি একটু বেঁকে পুনরায় ফোঁস করে ওঠে। সবাই আতঙ্কে কাঠ হয়ে দেখছিল। নানি চিৎকার করে মামাকে বারণ করেন, সাপটিকে না মারতে অনুরোধ করেন এবং তাদেরকে ছেড়ে দিতে বলেন। কিন্তু কে শোনে কার কথা। মামার মাথায় তখন খুন চেপেছে। উনি সাপটাকে একের পর এক বাড়ি মারতে থাকেন। আমার স্পষ্ট মনে আছে লাঠির শেষ আঘাতে সাপটির মাথা থেতলে যায়, লেজটা শেষবারের মতো নড়ে কেঁপে ওঠে, তারপর শান্ত হয়ে যায়। এরপর মামা ও নানা মিলে সাপটিকে বাড়ির পেছনে গিয়ে জাল শুদ্ধ পুড়িয়ে ফেলেন। তার ঠিক 2 দিন পর নানি আবারও স্বপ্নে দেখেন কেউ একজন বলছে যে এটা তুই কি করলি? তুই জানতিস সাপ রূপে আমাদেরই একজন বোন ছোটবেলায় কতবার এই রূপে তোকে দেখা দিয়েছে। আমরা তোর উপরে রেগেছিলাম ঠিকই, তবুও তোর কোনো ক্ষতি করতাম না। কিন্তু তোর ছেলে এটা কি করলো? তোর ছেলে যা করেছে তার কোনো ক্ষমা নেই, তাকে শেষ করবই, তোর বংশকেও শেষ করে দেব। নানি বুঝতে পারছিলেন ভীষণ বড় একটা অপরাধ হয়ে গেছে। তিনি অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চান জিনটির কাছে এবং অনুরোধ করেন মামার যেন কিছু না হয়। এসব কিছু ভুলের গোড়ায় নানি নিজেই। তাই তিনি জিনটির কাছে অনুরোধ করেন যে মামার পরিবর্তে তারা যেন তাকে সাজা দেয়। এভাবে অনেকক্ষণ কথোপকথনের পর জিনটি রাজি হয় এবং বলে যে মরণ যন্ত্রণা পেয়ে তার একটি বোন মারা গেছে, নানি আমৃত্যু সেই মরণের যন্ত্রণা ভোগ করবেন। এরপর আগের মতো সে আবারও চলে যায় এবং আগের বারের মতোই এবার একটি সাপ নানির ডান পায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এইটা স্বপ্নে ঘটলেও নানি ব্যথায় প্রচণ্ড চিৎকার করে ছটফট করতে থাকেন। নানির ছটফটানিতে নানা লাইট জেলে চমকে দেখেন সাপটাপ কিছুই নেই, অথচ নানি যন্ত্রণায় ছটফট করছেন, চিৎকার করছেন। নানা বুঝতে পারছিলেন নানির পায়ে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। নানি চিৎকার করে পাগলের মতো শুধু একটা কথাই বলছিলেন, আমাকে মেরে ফেললো, সাপটা আমাকে মেরে ফেললো, সাপটা উপরে উঠে আসছে, আমার গলা পেঁচিয়ে ধরছে। নানা কি করবেন বুঝতে না পেরে নানির পায়ে সজোরে থাপ্পড় মারতে থাকেন। জোরে জোরে থাপ্পড়ের ফলে একটা সময়ের পর ধীরে ধীরে নানির পা অবশ হয়ে আসে। নানি জ্ঞান হারান। পরদিন নানির কাছে সমস্ত বিষয় শুনে, এমনকি আমৃত্যু অভিশাপের কথা শুনে নানা আতঙ্কে ঘাবড়ে যান। এরপর নানিকে নিয়ে যান কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ পুরো বিষয়টি শুনে কোনো সুরাহা করতে পারেননি। এইভাবে একের পর এক কবিরাজের কাছে গেলেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না। সবাই একই কথা বলে, মামা যে অন্যায় করেছে এবং নানি মামাকে বাঁচাতে গিয়ে যে সাজা নিজের মাথায় নিয়েছেন, সেই অভিশাপ নানিকে আমৃত্যু বরণ করে যেতে হবে। এরপর থেকে প্রতি বৃহস্পতিবার নানির পায়ে এইরকমই যন্ত্রণা শুরু হয়। অন্য কেউ দেখতে না পেলেও নানি নাকি অনুভব করেন অদৃশ্য একটি সাপ যেন ওনার ডান পায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে এবং সেই সময় পায়ে প্রচণ্ড যন্ত্রণা ওঠে। সহ্য করতে না পেরে তিনি জোরে জোরে চিৎকার করেন। তখন উপস্থিত সবাই সজোরে থাপ্পড় মারতে থাকে যাতে অদৃশ্যে সেই সাপটি কোমর পেরিয়ে গলা পর্যন্ত না পৌঁছায়। সবারই মনের মধ্যে একটাই আতঙ্ক, যদি সাপটি সেই যন্ত্রণাটি গলা পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে তাহলে নানির সেই দিনই হবে শেষ দিন। তাই ভয়ে ভয়ে সবাই এই কাজটি করে এবং সাপটিকে আটকে রাখে। একটা সময়ের পর ব্যথা শিথিল হয়ে যায়। সেই অভিশাপ নানি আজও বহন করে চলেছেন। গত বৃহস্পতিবার যন্ত্রণা ওঠার ভিডিও পাঠিয়ে দিলাম। এই বলে সাজ্জাদ থামে। একটা বিষয় বলতে ভুলে গেছি, সাজ্জাদ এই ঘটনা শেয়ার করার 3 দিন পর আবারও মেসেজ দিয়ে একটি অদ্ভুত বিষয় জানায়। জানি না এটা কাকতালীয় কিনা নাকি এর মধ্যে কোনো রহস্য আছে, সেটা শ্রোতা বন্ধু
আপনারাই বিচার করবেন। সাজ্জাদ জানায়, ঘটনা শেষ করার পরপরই 3 রাত সে একই স্বপ্ন দেখে বারবার। সে দেখে তার নানির মতো একইভাবে স্বপ্নে একটি সাপ তার কাছে আসছে এবং তাকে আষ্টে পৃষ্ঠে ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। প্রত্যেকবার কোমর পর্যন্ত ওঠার পর নাকি ওর ঘুম ভেঙে যায়। ওর নানির মতো ব্যথা অবশ্য ওঠেনি। জানি না এর মানে কি। এখন শ্রোতা বন্ধুদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি ফেসবুকে সাজ্জাদকে করতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের। বছরের প্রথম দিনের ভূত.com শুনছেন আপনারা, আমি রাসেল আছি সাথে। আর আপনাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমার কাছে ঘটনা পাঠিয়ে দিতে হবে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhut.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.shathir। ভূত.com এর সাথে থাকুন, ঘটনা পাঠান। আমরা সবাই মিলে এই নতুন বছরটিকে আরো ভয়ঙ্কর সুন্দর করে তুলতে চাই। চলে যাচ্ছি পরের ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। 2024 সালের প্রথম ভূত.com শুনছেন আপনারা, এপিসোড নাম্বার 206। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলে আছি। অনেকক্ষণ ধরে লম্বা লম্বা ঘটনা শুনলাম। প্রথমটা অবশ্য লম্বা ছিল না, দ্বিতীয়টা লম্বা ছিল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনবো। অডিও ক্লিপ আমার সবসময় পছন্দের এবং আমি খুব ভালো অডিও ক্লিপ খুঁজছি। অডিও ক্লিপ যদি ফুরিয়ে যায় তাহলে ভূত.comকে সামনে নিয়ে যাওয়া আসলে সম্ভব হবে না। শুধু ইমেল দিয়ে ভূত.comকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং কি করবেন এটা আপনারাই চিন্তা করে দেখুন। অডিও ক্লিপ পাঠানোটা কতটা জরুরি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো তলে আছেন। আমি মোহাম্মদ সবুজ, কুমিল্লা জেলা বামনপাড়া থানার দুলালপুর গ্রাম থেকে বলছি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটে আমাদের প্রতিবেশীর সাথে, যার তিনি বর্তমানে অটো চালান। তাই কারণে আমি সঙ্গত কারণে তার নাম বলছি না, তার নাম দিয়েছি মহাসিন। এবং মহাসিন ভাই যখন তার সাথে ঘটনাটি ঘটে 2016 সালে, এবং ঘটনাটি অবশ্যই সত্য ঘটনা। আর লিসেনাররা সম্পূর্ণ ঘটনা শোনার পর হয়তো মনে করতে পারে যে এই ঘটনাটি মিথ্যে ঘটনা বা ফেক ঘটনা। রাসেল ভাই একটা সবসময় কথা বলতো, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কেননা যার সাথে ঘটনাটি ঘটে সেই জানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি ছিলেন। এবং রাসেল ভাই বেশি না কথা বলে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা বলতে গিয়ে যদি আমি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটে 2016 সালে, শীতকাল তখন। গ্রামগঞ্জে রাসেল ভাই মেহফিল এবং উরুস এগুলা বেশি হয়ে থাকে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি ঘটে, আমাদের পাশের গ্রামে একটি উরুস মোবারক ছিলেন। এই উরুসে মহাসিন ভাইয়ের বন্ধু বান্ধব মিলে ওই উরুসে যাচ্ছেন। আমি রাস্তাটি বর্ণনা দিয়ে নিচ্ছি। যখনই 3 রাত যাবেন একটি পোল পড়বে। পোলটের পরে অনেকগুলা ঘরবাড়ি, তারপর পুকুর রয়েছে অনেকগুলা, তারপর অনেকটা জায়গা কি ফাঁকা, বাড়িঘর নেই। তারপরে একটি জোড়া ব্রিজ রয়েছে। এই জোড়া ব্রিজ নিয়ে একটি ঘটনা আছে। যখন জোড়া ব্রিজটি তৈরি করা হয় তখন অর্ধেকটা জোড়া দেওয়ার পর এই ঘটনাটি, এই ব্রিজটি পড়ে যায়। ব্রিজটি পড়ে যায়, গ্রামগঞ্জের মানুষরা মানে আশেপাশে যা কন্ট্রাক্টর যিনি এই দায়িত্ব নিয়েছেন এই ব্রিজটি তোলার, তাকে স্বপ্ন দেখেছেন একমার এক পুত একটি ছেলেকে দিতে হবে। তো রাসেল ভাই যখনই একমার এক মুহূর্তে তারা ভাবলেন যে এটা হয়তো মিচুক একটা স্বপ্নে হবে। একে একে সবটি সকলে দেখতে থাকে। তখন 2-3 বার এই নির্মাণ করা হয় এই পোলটিকে। তারপরও এই
নির্মাণ করার পরও এই পোলটি ভেঙে যায়। একদিন বৃষ্টির সময় এই পোল দিয়ে যাবার সময় এক পথ তিনি তো জানেন না যে অনেক দিন পর্যন্ত এই ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে। তিনি সাইকেল নিয়ে যাচ্ছেন এবং তিনি অনেকেই মানা করেছেন যে সামনে ব্রিজটা ভাঙ্গা। তিনি স্পিডে গাড়ি চালান, তারপরে এই ভাঙ্গা পোল থেকে পড়ে যাওয়ার পর তাকে আর পাওয়া যায়নি, তার সাইকেলটা পাওয়া যায়। তো রাসেল ভাই বেশি না কথা বলে আমি আমার মূল ঘটনা যাচ্ছি। এই পোলটির পর অনেকক্ষণ হাঁটার পর ওই উরুস মোবারক তাদের বন্ধু বান্ধব চিন্তা করেন যে আমরা রাত 9টার পরে আমরা উরুসে যাব। তো রাসেল ভাই তারা বন্ধু বান্ধব মিলে উরুসে যাচ্ছেন। যাওয়ার পথে ওই জোড়া পোলের কাছে এসে দেখেন নিচে একজন সাদা কাপড়ে মুরব্বী মহিলা বসে রয়েছেন। তিনি বললেন যে এই বুড়ি যাবে নাকি আমাদের সাথে, যে তাবারুক দিবে, মিষ্টি দিবে, খেতে পারবে। তারা হয়তো মনে করেছেন যে কোনো বুড়ি এখানে এসে বসে রয়েছে, তারা তো জানে না যে এই বুড়িটা অন্য কিছু হতে পারে। তারা বন্ধু বান্ধব 4-5 জন মিলেই আবার মেহফিলে চলে যান। তো রাসেল ভাই মেহফিলে চলে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে। তো রাসেল ভাই যখন মেহফিল শেষ হয় তখন রাত 2-3টা বেজে যায়। 2-3টা বেজে যাওয়ার পর তারা বন্ধু বান্ধব রওনা দিলেন বাড়ির পথে। যখন বাড়ির পথে আসছিলেন, যখনই তারা এই পোলের কাছে আসেন তখন দেখতে পান যে পোলের নিচে একটি হাঁস ডাকাডাকি করছে। তারা হয়তো ভেবেছে গ্রামগঞ্জে হাঁস চটে খালে এসে পড়েছে, তাই তারা ভাবলেন যে এই হাঁসটি ধরে তারা খিচুড়ি রেঁধে খাবেন। তো রাসেল ভাই যখনই তারা এই কথাটি ভাবলেন তখনই তারা এই পোলের নিচে 4-5 বন্ধু নিচে যান। তখনই মহসিন ভাই সাহস করে নেমে পড়েন এই পানিতে নামার পর তিনি যখনই হাঁসটিকে ধরেন, তিনি তাকে কে যেন পানি নিচে টেনে নিচে বা হাতে স্পষ্ট পাচ্ছেন। তখনই তিনি ছেড়ে দেন, আবারই তাহাকে এই কে যেন ছেড়ে দেন। যখনই আবার হাঁসটিকে ধরেন তিনি অনুভব করেন যে নিচ থেকে কেউ যেন তাকে টেনে ধরেছেন। এভাবে দেখতে দেখতে তিনি ভাবেন যে আর এই হাঁসটিকে ছাড়া যাবে না, যেভাবে হোক এই হাঁসটিকে নিয়ে যাবেন। তাহার বন্ধুরা ওই পারে ঘিরে রয়েছেন, তার জন্য অপেক্ষা করতেছিলেন। তো রাসেল ভাই তার জন্য অপেক্ষা করতে দেখতেছেন যে তিনি চুবা খাচ্ছেন আবার বাসছিলেন। যখনই এই অবস্থা দেখেন তাদের বন্ধুরা সকলে মিলে তাকে অনেক কষ্ট করে উপরে তুলে আনার পর এই স্বাভাবিক ভালো হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে তারা বাড়িতে চলে যান। মহসিন ভাই তাদের পরিবারে এই ঘটনাটি কিছুই বলেননি। ঘটনাটি না বলে তারা ঘুমিয়ে যান। সকালবেলা ঘটে এক আজব ঘটনা। মহসিন ভাই আবল তাবল বলতে শুরু করেন যে ঘটনাটি তিনি আজে বাজে বলতে শুরু করেন যে তার মাকেও চিনেন না, তার স্ত্রীকেও চিনেন না, এবং তিনি কাপড় চোপড় ছাড়াই চলাফেরা করতে শুরু করে দেন। এভাবেই অনেকদিন চলে যাওয়ার পর তার বন্ধুরা মিলে তাকে একটা কবিরাজের সন্ধান দেন। কবিরাজের সন্ধান দেওয়ার পর তো রাসেল ভাই যখনই তিনি কবিরাজের কাছে যান যে এই সম্পর্কে বলেন, তখনই তিনি কবিরাজ সাহেবকে যখন এই ঘটনাটি বলা হয় তখন তিনি কবিরাজ সাহেব বলেন যে আপনারা যদি এই ঘটনা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা এই একটা শর্ত মানতে হবে। তো রাসেল ভাই আমি বলে নিচ্ছি, মহসিন ভাইয়ের পরিবার খুবই দরিদ্র এবং খুবই গরিব, এবং তাকে যে চিকিৎসা করাবে এরকম টাকা এবিলিটি তাদের ছিল না। তো ঘটনা বলে যাই, তান্ত্রিক সাহেব বললেন যে তোমরা যদি এই ঘটনা থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে একটা শর্ত মানতে হবে। তোমাদের বাড়ি থেকে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে একটি ভাঙ্গা কবরে তুমি 40 দিন ওখানে থাকবে। তুমি কাউকে বলবা না যে তুমি কবরে থাকো, তুমি প্রতিদিন গিয়ে ওই কবরে মেঝে থাকবে। 40 দিন যাওয়ার পর 40 দিনের মাথায় তুমি ওই কবর থেকে তুমি একটা ডাক দিলে তোমার আম্মা শুনবে। তো রাসেল ভাই এই
যখনই তিনি এই কথাটি বললেন, তাদের বন্ধুরা মিলে মহাসিন ভাইকে নিয়ে চলে আসেন। যখনই নিয়ে চলে আসেন, তাকে একটা কবর দেখিয়ে দেন যে তুই এখানে থাকবে। এবং রাসেল ভাই, এই কবরটি তাদের বাড়ি থেকে অনেকটা দূরে, অনেক দূরে, 400-500 ফুট দূরে তাদের কবরস্থানটা। তো রাসেল ভাই তিনি যখন কবরে থাকতে ছিলেন, তিনি বললেন যে আমার কবরে কোনো ধরনের সমস্যা হয়নি। এবং যখন 40 দিন পার হয়, যখনই আমি আম্মাকে একটা ডাক দেই, তখনই কিছুক্ষণ পরেই দেখি আমার আম্মা আসে। তখনই আমাকে এই কবর থেকে এক টানে তুলে ফেলেন। তোলার পর আমি ভালো হয়ে যাই। এই ছিল রাসেল ভাই মহাসিন ভাইয়ের সাথে ঘটনা। এবং এমন একটা খটকা থাকে যে এই কবিরাজ সাহেব জানলেন কিভাবে যে তাদের বাড়ির কাছে একটি কবরস্থান ছিলেন। এই ঘটনাটি শেষ হওয়ার পর তিনি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানলেন যে আমাদের বাড়ির পাশে কবরস্থান আছে? তখনই তিনি বললেন যে আমার সাথে কারেন্ট জিন ছিল, ওই কারেন্ট জিন দ্বারাই আমি জানতে পেরেছি তোমার সাথে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে। তো রাসেল ভাই, এটি যে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লিসেনতে প্লে করে শোনাবেন। আমি দাখিল পরীক্ষার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। যদি ঘটনাটি ভালো লাগে থাকে রাসেল ভাই, অবশ্যই আমি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, আমার আব্বু বেঁচে নেই, আব্বুর জন্য দোয়া করবেন এবং ঘটনাটি ভালো লাগলে লিসেনাতে প্লে করে শোনাবেন। জানি না কতটা একটু উঁচিয়ে বলতে পেরেছি, কিন্তু ঘটনাটি সত্য ঘটনা। যারা মিথ্যুক বা ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না, তারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ঘটনার সত্যতা পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো রাসেল ভাই বেশি বক করে ফেললেন, আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই আমাদের এন্টারটেনমেন্ট দিয়ে যান এবং আমাদেরকে বই দেখে দিয়ে যান। boot.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. রাত 1:14। আমি জানি যে অনেকেই হয়তো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমাদের শো এখনও বাকি রয়েছে। সো যারা থাকবেন তাদের জন্য কিছু মেসেজ পড়ছি, কারণ সবাই মেসেজ পাঠাচ্ছেন বলেই আমি বুঝতে পারছি যে এখনও অনেকেই অনেকক্ষণ পর্যন্ত হয়তো শুনবেন আমাদেরকে। আমি একটু দেখি যে কি মেসেজ। বরাবরের মতো স্বাধীনের প্রথম মেসেজটি, এবং আমি আরেকবার শেয়ার করতে চাই স্বাধীনের মেসেজটি। সেটি হচ্ছে, স্বাধীন ব্যবহারকারীরা 5 স্টার রেটিং দিয়ে আমাদের আরও ইন্সপায়ার করুন এবং আপনাদের রেটিংয়ের স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন, শেয়ার করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে আমরা প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব। আকাশ দে আমাদের সাথে আছেন ওবায়দুল হক বাইজিদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আয়মান হুদা চৌধুরী। বছরের প্রথম তো এই জন্য একটু মেসেজ পড়ছি, মাফ করে দেবেন, আমি কিন্তু সাধারণত পড়ি না। মোহাম্মদ নিসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং তার কাছে এই ঘটনাটা মনে ভালো লাগে নাই। আচ্ছা, সাইমুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মাহাদি মাহমুদ খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি সাদমান নূর মাহিন আমাদের সঙ্গে আছেন। নভু সাগর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। শিপন হুসাইন আমাদের সঙ্গে আছেন। সৌগত দত্ত আমাদের সাথে আছেন। সৌরভ ভট্টাচার্য আমাদের সাথে আছেন। সবুজ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ঘটনা ঢাকা শহরে এরকম শুনেছি যে ঢাকা শহরে আপনারা তো এয়ারপোর্ট রোডের কথা জানেনই, ডিওএইচএস যেটা আছে মহাখালীর টানা বাড়িধারা ডিওএইচএসের আপনারা তো জানেন যে এয়ারপোর্ট রোড থেকে একটা ঢোকার রাস্তা আছে। সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতো, আপনাদের জানা আছে কিনা জানি না। যেমন আমাদের সুমন ভাই একবার একটা ঘটনা বলেছিলেন যে ওইখানে
রাস্তার অন্য পাশে তিনি একটা কিছু দেখতে পেয়েছিলেন। আমি এরকমও শুনেছি যে অন্য একটা পাশে কেউ কেউ বলেন যে এরকম রাস্তায় হঠাৎ করে গেলেই দেখা যায় যে মাঝখানে মনে হয় যে কোনো একটা লাশের মতন কিছু একটা শুয়ে আছে। তো এই যে ঢাকা শহরের মধ্যেই অসংখ্য ঘটনা, আমরা জানি যে মোহাম্মদপুরে এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেই বাড়িগুলোকে বলা হয় যে এই বাড়িগুলোর দোষ আছে, এবং মোহাম্মদপুরে এখনও আমরা যখন ভূত এফএম শুরু করেছিলাম তখন সেই বাড়িগুলোর অস্তিত্ব ছিল, এখন কিছু কিছু আছে কিছু কিছু নেই। ধানমন্ডিতে তো অধিকাংশ বাড়ি ভেঙে ফেলা হয়েছে, নতুন করে আবারও সেখানে অ্যাপার্টমেন্ট উঠে গেছে। কিন্তু ঢাকা শহরে আমার কাছে মনে হয় যে এই যে মানে এত ব্যস্ত একটা নগরী, সারাক্ষণ ট্রাফিক জ্যাম সব কিছু, এই শহরটা যখন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, যখন আস্তে আস্তে মানে এখন তো আরও বেশি, মানে এখন দেখা যায় যে অনেক সময় রাত একটা সময়ও ট্রাফিক থাকে, কিন্তু আস্তে আস্তে যখন ঝিমিয়ে পড়ে শহরটা, ঘুমিয়ে পড়ে সবাই, তখন এই শহরের মধ্যে আরও একটি শহর জেগে ওঠে। এবং সেই শহরের রূপ কেমন আমি জানি না। আমি অনেক দিন আগে একবার মৌলভীবাজারে গিয়েছিলাম, এবং মৌলভীবাজারে আমি যখন গিয়ে পৌঁছাই তখন অনেক রাত, এবং আশেপাশের যেহেতু চা বাগান সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। সেই সময় একটা রিক্সা নিয়ে টুংটাং শব্দে অনেক রাতে নেমেছি, এবং রিক্সা নিয়ে টুংটাং শব্দে যখন আমি হোটেলের দিকে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে আমার ওয়াইফ ছিলেন, এবং তখন ওইখানকার একটা পরিবেশ দেখে আমার গা ছমছমে একটা অনুভূতি হয়েছিল। আমার মনে হয়েছিল যে এইখানে কি যেন একটা অস্বাভাবিকতা আছে। আমি এরকম মানে কি বলবো, যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যখন ভূত.com করি, স্টুডিওর বাইরে এসে কিছুক্ষণের জন্য হয়তো একটু মানে আগে বা পরে একটু বারান্দায় দাঁড়াই, আমার কাছে ঢাকা শহরটা তখন খুব রহস্যময় মনে হয়। তো আমি জানি যে আমাদের হাতির ঝিলের কথা আমরা জানি। হাতির ঝিলে ভূত এফএম করে আমি প্রতিদিন যখন বাড়ি ফিরতাম, মাঝে মাঝে আমি আমাদের মানে কি বলবো, যে ওই গাড়িটাকে ইচ্ছা করেই বলতাম যে একটু হাতির ঝিল ঘুরে তারপরে যাওয়ার জন্য, মানে দুদিক দিয়েই ঢোকা যায়। হাতির ঝিলে ঢুকলে মানে দেখা যায় যে একটু সময় বেশি লাগতো, কিন্তু হাতির ঝিল দেখতে ইচ্ছা করলে আমি বলতাম যে এখন তো অনেক রাত, প্রায় 3টার মতো বাজে, আমরা একটু হাতির ঝিলটা ঘুরে যাই। জাস্ট হাতির ঝিল ঘুরলে, কারণ ওইখানে আমার এখনও মনে আছে যে রাস্তাগুলো তখন খুব রহস্যময় লাগতো, এবং একটা ল্যাম্পপোস্ট ছিল। আমি জানি না, অনেকদিন ধরে ওই ল্যাম্পপোস্টের কাছে যাওয়া হয়নি, বা গিয়ে থাকলেও খেয়াল করা হয়নি, অত রাতে যাওয়া হয়নি। ওই ল্যাম্পপোস্টে লাইটটা ক্রমাগত জ্বলতো আর নিভতো। আপনারা কেউ যদি হাতির ঝিলে যদি আপনারা যান, আপনারা দেখবেন, আমি রাস্তাটা বলে দিচ্ছি কোন রাস্তাটা, যেটা দিয়ে হচ্ছে আপনার নিকেতনের মুখোমুখি যে রাস্তাটা, সেই রাস্তাটাতে একটা ল্যাম্পপোস্ট ক্রমাগত জলে আর নেভে। আমি বুঝি না যে এখানে সারা বছর তো এরকম থাকতে পারে না, মাঝে মাঝে ঠিক হয়ে যায়, তারপরে আবার দেখি যে এরকম হচ্ছে। এটা কি প্রতিদিনই হয় নাকি বিশেষ বিশেষ কোনো দিনে হয় আমার জানা নেই। তো এই যে একটা ব্যস্ত শহর হঠাৎ করেই রহস্যময় হয়ে ওঠা, একটা ব্যস্ত রাস্তা হঠাৎ করেই ঘুমিয়ে পড়ার পরেই অন্য একটা রূপে সবার সামনে আবির্ভূত হওয়া, এগুলো কিসের কারণ? এটা কি শুধুমাত্র যিনি দেখছেন, যিনি অবজারভার, তার মনের ভুল, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কোনো রহস্য? সেই রহস্য সমাধান করতে গিয়েই কিন্তু আমাদের এই শোটা তার যাত্রা শুরু করেছিল। আমি জানি যে অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই আস্তে আস্তে এখন শো ছেড়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা মানে এই মুহূর্তে আমি আর মেসেজ পড়বো না, কারণ এরপরে আপনারা অনেকেই চলে যাবেন। আমি জানি যে লাস্টে যে দুটো স্টোরি এখনও আছে, সেই দুটো স্টোরি কেউ কেউ শুনবেন, কেউ কেউ শুনবেন না হয়তো। আবারও দেখছি লোক বাড়ছে, খুবই রহস্যময় অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এইরকম একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা কোনো রাস্তার দেখলে যদি আপনার গা ছমছম ব্যাপার হয়, কী হতো যদি আমি হচ্ছে ওই সময় আমি মৌলভীবাজারে, আমার কেন মাথায় আসেনি, আমি এখন আফসোস করি যে পরের দিন সকালে আবার ওই রাস্তায় গিয়েই আমি যদি আশেপাশের কোনো বাড়ির কাউকে বা দোকানের কাউকে জিজ্ঞেস করতাম যে এই রাস্তাটা রাতের বেলায় আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে, কেন এরকম বলুন তো, নিশ্চয়ই কোনো ঘটনা থাকলে কেউ আমার সাথে শেয়ার করতো। তো যখন রহস্যময় কোনো কিছু আপনার চারপাশে ঘটবে বা আপনার কাছে রহস্যময় লাগবে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার এখন মনে হয় যেদিন আমি দেখেছিলাম কয়েকটা দিন পর পর, তখনই কেন হাতির ঝিলের ওই যারা ওখানে ডিউটি করেন তাদেরকে আমি কেন খোঁজ জিজ্ঞেস করলাম না। আমি একটু চেষ্টাও করেছিলাম, কয়েকজনের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কোনো কুল কিনারা করতে পারিনি। আমার মনে হয় যে আরেকটু আমার হয়তো চেষ্টারও একটু ঘাটতি ছিল। আমি আমার নিজের দোষ সে জায়গায় স্বীকার করে নিচ্ছি। যদি আপনারা পারেন, আমার কাছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, আমার নিজের বিশ্ববিদ্যালয়ে কথা যদি বলি, আমি আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা মানে অনেক রাতে যদি যান,
সব রাস্তা না। আপনারা ফুলার রোডের দিকে যাবেন, রাস্তাটা খুব রহস্যময় লাগবে। আপনারা যখন দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির মাঠগুলো, যে মাঠগুলো সরগরম থাকে দিনের বেলা, সেই মাঠগুলো হঠাৎ করেই অন্যরকম লাগে। চারুকলার গেটের সামনের গেটটা বা তার অপরের পাশের যে ছোট্ট ফুটপাত, সেই ফুটপাতটা খুব রহস্যময় হয়ে যায় ওই সময়। তো এই যে কেন এরকম রহস্যময় লাগে, এটাকে শুধুমাত্র আমার মনের ভুল, আমার নিজের নিছক কল্পনা, নাকি ওইখানে আসলেই কোনো ঘটনা ঘটে? এই ব্যাপারগুলো যদি খুঁটিয়ে দেখেন তাহলে হয়তো আরও নতুন অনেক ঘটনার সূচনা হবে, আরও অনেক নতুন ঘটনা পেয়ে যাব। সেই সমস্ত ঘটনাগুলো আপনারা পাঠিয়ে দেবেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনারা সরাসরি স্টুডিওতেও আসতে পারেন। আমাদের সামনে একটা স্টুডিও শো আছে। আমরা সেই স্টুডিওর শোটা আমরা নেক্সট এপিসোড বা তার নেক্সট এপিসোড না, তার পরের এপিসোড বা তার পরের এপিসোডে করবো, মানে জানুয়ারি মাসের মধ্যে আমাদের করার একটা প্ল্যান আছে। তো আপনারা যারা স্টুডিওতে থাকতে চান, আসতে চান, মানে কোভিড পুরো পৃথিবীকে বদলে দিয়েছে, তো কোভিডের আগে সবাই স্টুডিওতে আসতে চাইতেন। এখন যেটা হয় সেটা হচ্ছে স্টুডিওতে আসার এই ঝামেলা না নিয়ে সবাই যেটা করেন অডিও ক্লিপ করে পাঠিয়ে দেন। শোয়ের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে, রেগুলার কিছু স্টুডিও শো আপনাদের উপহার দিতে। তারই ধারাবাহিকতায় আমরা একটা শো করব এবং আশা করব যে সেই শোটা আপনাদের ভালো লাগবে। এবং আমরা সেইখানে চেষ্টা করব কিছু নতুন মানুষকে উপস্থাপন করতে যদি সম্ভব হয়। হাফেজ মাইনুদ্দিন ভাইকে আমরা চেষ্টা করব আনতে পুরনো মানুষদের মধ্যে, এবং কিছু নতুন মানুষ। আমি সবাইকেই বলবো যে স্টুডিও শো নিয়ে যদি কোনো আগ্রহ থাকে আমাদের খুব দ্রুত আপনারা সেটা জানিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আর আমরা আবারও শুরু করবো আমাদের ভূত.com আনুষ্ঠানিকভাবে। মাঝখানে অনেকগুলো কথা বললাম, বছরের নতুন শো, এই জন্য শোয়ের বাইরেও অনেক কথা বলছি, কিন্তু শোয়ের সাথে খুব বেশি রিলেটিভ এই কথাগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আবারও। লুকোচুরি খেলে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আরও একটি অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, কারণ আপনি সর্বদা ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না। আমি মোহাম্মদ সাত্তার রতন, খুলনার খালিশপুর থেকে বলছি। আমি 2015 সালে একবার আপনাদের স্টুডিওতে এসেছিলাম একটি ঘটনা শেয়ার করতে। তখন আপনাদের এই অনুষ্ঠানটি ভূত এফএম নামে পরিচিত হয়েছে, সম্প্রচার হতো। আর তখনই আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে সাক্ষাৎ করার। যা হোক, সেই বিষয়ে আর এখন বলছি না, বিষয়টি দীর্ঘায়ী হয়ে যাবে। ঘটনার শুরুতেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার বলার ভঙ্গি খুব একটা ভালো নয়। আর বলার মধ্যে যদি গুরুচণ্ডালী দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে রাসেল ভাইয়াকে একটি কথা বলি, ইতোমধ্যে আমি আপনার কাছে একটি ঘটনা পাঠিয়েছিলাম, 2বার আমি মেল করেছিলাম আপনাকে। তবে ঘটনাটি সিলেক্ট হয়নি কিংবা আপনার পর্যন্ত পৌঁছেছে কিনা তাও আমি জানি না, বিধায় একটু শোকাহত হয়েছিলাম। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করে আবার একটি নতুন বাস্তব ঘটনা, যেটি প্রথমে লিখেছিলাম, এটি এখন রেকর্ডিং করে বলা শুরু করলাম। জানি না ঘটনাটি কতটুকু ভয়ঙ্কর বা আনন্দদায়ক হবে, তবে আমার কাছে মনে হলো ঘটনাটি পাঠানো দরকার, কারণ ঘটনাটি শতভাগ বাস্তব। যার প্রমাণ হিসাবে যার সাথে ঘটনাটি ঘটেছে তার একটি আমি ছবি আমি আপনাকে ইমেইল করব ইনশাল্লাহ। তো যা হোক, ঘটনায় সরাসরি আমি চলে যাই। ঘটনাটি 1997 সালের নরসিংদী জেলার মদনপুর গ্রামের একটি ব্রিজের নির্মাণাধীন পাইলিং কাজকে কেন্দ্র করে ভাইয়া। মদনপুর গ্রামের ভিতর থেকে বয়ে যাওয়া একটি খালের উপর নির্মিত হতে যাচ্ছে ব্রিজটি। আর এই ব্রিজের পাইলিং এর কাজ পেয়েছিলেন জাফর ব্রাদার্সের এমডি আলম সাহেব। তো খালের একটু সংক্ষিপ্ত বর্ণনা না দিলে ঘটনাটি হয়তো সুস্পষ্ট হবে না। খালের এক প্রান্তে বদনপুর গ্রামের খেয়াঘাট ও অপর প্রান্তে বদনপুর গ্রামেরই শ্মশানঘাট।
আর এই সম্পূর্ণ কাজ আলম সাহেবের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ পাইলিং এর কাজ ও ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মোস্তফা কামালকে। আর ঘটনাটি তাকে কেন্দ্র করে ব্রিজটি নির্মাণে মোট 24টি পাইলিং করা হবে, যার 9টি ইতিমধ্যে খেয়া ঘাটে সম্পন্ন হয়েছে এবং খালের মাঝখানে 6টি সম্পন্ন হয়েছে ও শ্মশান ঘাটে 2টি সম্পন্ন হয়েছে ও 3 নাম্বারটি সম্পন্ন হতে যাচ্ছিল। ঘটনার দিনটি ছিল মাঘ মাসের কোনো এক শনিবার। প্রতিদিনের ন্যায় রাত 3টা বা 3:30 থেকে শ্রমিকদের কাজ শুরু হয়ে যায় ভাইয়া। আর এই কাজটা মোটামুটি ওই দিন সন্ধ্যা 6টা, 6:30 বা 7টার মধ্যে সম্পূর্ণ হয়। তবে ঘটনার দিনটি 3 নাম্বার পাইলিং এর কাজ সম্পূর্ণ হতে সময় লাগে বিকাল 4:30। তাই সবাই আনন্দিত। কাজ গোছানো শেষ। শ্রমিকরা তাদের রিফ্রেশমেন্টের জন্য খালের মাঝখানে যে নির্মিত 6টি পাইলিং ছিল তার উপর থেকে খালে লাফ দিয়ে গোসল করার জন্য প্রস্তুত। বলে রাখি ভাইয়া, এই গোসল করার প্রক্রিয়া কম বেশি প্রতিদিনই আমার বন্ধু ও তার শ্রমিকরা করত। ঘটনার দিন শ্রমিকেরা পাইলিং এর উপরে ওঠে, ওর উপর থেকে লাফ দেয়, খালের মধ্যে গোসল করে আনন্দ উৎসব করে। আমার বন্ধু মোস্তফা কামাল তার ব্যতিক্রমও ছিল না। সে উঠে লাফ দেওয়ার পরিকল্পনা করলো। আর তখনই পাইলিং এর উপর যে রডগুলো থাকে ভাইয়া, যেগুলো সাধারণত একটু ভাঁজ দিয়ে নিচের দিকে বেঁকানো থাকে, তার একটি প্রায় 32 মিলির রড, কতটুকু মোটা তা বুঝতে পারছেন আপনারা, এখন আকস্মিকভাবে সজোরে তার কপালে আঘাত করে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, যেভাবে পূর্বে দাঁড়িয়েছিল। কোনো নড়াচড়াও নেই, শব্দও নেই, চোখ বন্ধ। শ্রমিকেরা এই দৃশ্য দেখে সবাই তাৎক্ষণিক সেই পাইলিং এর উপরে উঠে মোস্তফা কামালকে নামালো এবং বদনপুর রেল স্টেশনের পাশে অবস্থিত সরকারি মেডিকেল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে চেক আউট করলো। তাকে চেক আউট করে ডাক্তাররা মৃত ঘোষণা করলেন। ভাইয়া, ঘটনার ভূমিকা শেষ, তবে এখন মূল পর্বে যাওয়া যাক। যাই হোক, ইতিমধ্যে এই সংবাদটি আলম সাহেবের কাছে জানানো হলো এবং তিনি ঢাকা থেকে নরসিংদী মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা শুরু করলেন। এবার প্রস্তুতি শুরু হলো পোস্টমর্টমের। ভাইয়া, আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, সেদিন নরসিংদী মেডিকেল কলেজে মোট 7টি পোস্টমর্টম হবে, যার 3টি পোস্টমর্টম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ও 4র্থ নম্বর পোস্টমর্টমটি আমার বন্ধু মোস্তফা কামালের হবে। তাকে অপারেশন রুমে প্রবেশ করানো হলো, অর্থাৎ যে রুমে আপনার পোস্টমর্টমের কার্যক্রম করা হয়। তবে শ্রমিকরা ডাক্তারকে বলল, স্যার আপনারা একটু অপেক্ষা করেন, আলম সাহেব চলে আসছে, উনি একবার এই লাশটিকে দেখবে, তারপরে আপনারা পোস্টমর্টমের কাজ শুরু করবেন। কথাই বলে ভাইয়া, রাখি আল্লাহ মারেকে। আলম সাহেব আসলেন, মর্গ রুমে প্রবেশ করলেন লাশটিকে দেখার জন্য। আলম সাহেবের সঙ্গে রুমে প্রবেশ করেছিলেন তার সাইডের এক ইঞ্জিনিয়ার সাহেব। আলম সাহেব বডিটি দেখলেন এবং বিস্মিত হয়ে লক্ষ্য করলেন বডিটির বাম চোখের পিশি লড়ছে ও ডান হাতের একটি আঙ্গুল নড়াচড়া করছে। তিনি এই দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে তার এক বন্ধু, যিনি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার, তাকে ফোন দিলেন এবং ঘটনাটিকে বললেন। তখন তার বন্ধু বললেন যে বডিটির বুকের কোনো স্পন্দন আছে কিনা এটি চেক করতে। আলম সাহেব তার কর্ণটি বুকে রাখলেন এবং সেখানে স্পন্দের শব্দ শুনলেন। তখন হার্টবিট চলমান ছিল। আলম সাহেব তার বন্ধুকে জানালেন। বন্ধু তাৎক্ষণিক পরামর্শ দিলেন যে তাকে ভালো কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে, কারণ তৎকালীন সময়ে আপনারা হয়তোবা জানেন অনেকে, নরসিংদী সরকারি মেডিকেল কলেজে তেমন একটা ভালো ডাক্তারও ছিল না। তখন আর কি আলম সাহেব প্রাইভেট গাড়িতে করে, তার নিজস্ব যে গাড়িটি উনি নিয়ে এসেছিলেন, সে গাড়িতে আমার বন্ধু মোস্তফা কামালকে নিয়ে আসলেন বদনপুর বাজার থেকে একটু দূরের হাসনাবাদ এলাকার হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে।
যেটি ছিল ওইখান থেকে 22 থেকে 25 কিলোমিটার দূরে। আমার বন্ধুকে তাৎক্ষণিক অ্যাডমিট করা হলো। ইমার্জেন্সি ডাক্তার আসলেন, তাকে চেক করলেন এবং প্রাথমিক যে চিকিৎসা প্রয়োজন হয় সে চিকিৎসাগুলো প্রদান করা হলো। হাসপাতালে তাকে মোট 6 দিন রাখা হলো। তখন সে মোটামুটি সুস্থ। মাথায় ব্যান্ডেজ পরানো হলো এবং ডাক্তার বললেন এখন সে বেড রেস্টে যেতে পারে, তবে 3 দিন পর পর মেডিকেল চেক আপ ও ড্রেসিং করতে আসতে হবে তার কাছে। যাই হোক, বন্ধুকে পরবর্তী তার আবার সেই পুরাতন কর্মস্থলে নিয়ে যাওয়া হলো। আসলে রাসেল ভাই, এই পর্যন্ত তার মুখ থেকে যখন আমি এই ঘটনা শুনতে লাগলাম তখন আমি নিজেই বিস্মিত হয়ে গেলাম যে আল্লাহ যারা বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না। হয়তো বা তার মা বাবারও দোয়া ছিল, না হয় যেখানে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো সেখান থেকে কিভাবে সে বেঁচে ফিরে আসলো। আপনারা আবারও মনে করতে পারেন যে ঘটনা শেষ, কিন্তু না, শেষ অংশ শুনে যাবেন, এখানে আরো কিছু টুইস্ট হয়েছে। 3 দিন পর পর মোস্তফা, আমার বন্ধু, সেই হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে ড্রেসিং এবং মেডিকেল চেক আপের উদ্দেশ্যে যাওয়া শুরু করল। তবে এই সময় অধিক লোক তার সাথে যেত না। সে তার এক কাছের শ্রমিক বন্ধু বলা যেতে পারে, তার নাম ছিল কাঞ্চন। সেও খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলার তার পৈতৃক বাসস্থান। রাসেল ভাই, ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে, তবে কাঞ্চন সম্পর্কে একটু না বললেই নয়, কারণ কাঞ্চন সম্পর্কে যদি না বলি তাহলে ঘটনাটি খুব স্পষ্ট হবে না। কাঞ্চনের বাবা ছিলেন একজন কবিরাজ এবং কালো জাদুতে পারদর্শী। হয়তোবা এই কারণেই বাবার কাছ থেকে দেখে দেখে ও শুনে শুনে অনেক কিছু সে জানতো। খুব সাহসী একটা ছেলে কাঞ্চন। আবার চলে আসি মূল ঘটনায়। বন্ধু মোস্তফা কামাল, সে তার বন্ধু কাঞ্চনকে নিয়ে খাল পার হয়ে, অর্থাৎ যেখানে পাইলিং এর নির্মাণাধীন কাজ চলছিল সেখান থেকে নৌকা পার হয়ে খুব সহজে এবং শর্টকাটেই হাসনাবাদ প্রাইভেট হাসপাতালে মেডিকেল চেক আপ ও ড্রেসিং এর জন্য যেত। এভাবে 2-3 বার যাওয়া আসাতেই মাঝির সাথে একটা বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের। তবে ঘটনার আরেক দিন সে স্বাভাবিকভাবেই তার বন্ধু কাঞ্চনকে নিয়ে মেডিকেল চেক আপের উদ্দেশ্যে বের হয় এবং হাসপাতালে পৌঁছে। তবে সেদিন হাসপাতালে রোগীর চাপটা একটু বেশি ছিল বিধায় ডাক্তারের সাথে সহজে সাক্ষাৎ হয়নি এবং তাকে সেখানে অপেক্ষা করতে হয়। মেডিকেল চেক আপ ও ড্রেসিং করার পর বদনপুর বাজার হতে শ্মশানঘাট পর্যন্ত আসতে রাত 10:30 বেজে যায় তাদের। রাসেল ভাই, একটু স্কিপ হয়ে গেছে। বদনপুর যে এলাকাটি ছিল সে এলাকার একটু কথা না বললেই নয়। মোটামুটি মাগরিব পর্যন্ত লোকজনের চলাচল থাকলেও মাগরিবের পর থেকে এলাকাটা একটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়, অর্থাৎ কোনো লোকজনের আনাগোনা সন্ধ্যার পরে তেমন একটা হতো না এবং এশার নামাজের সময় তেমন একটা লোক মসজিদে চোখে পড়ত না। লোকে মুখে শোনা যে ওই শ্মশানঘাট এলাকাটা তেমন একটা, এলাকার পরিবেশটা তেমন একটা ভালো না হয় সন্ধ্যার পরে লোকজন খুব প্রয়োজন ছাড়া ঘরেতে বের হতো না। যাই হোক, মোস্তফা কামাল যখন হাসপাতাল হয়ে ভাইয়া বদনপুর বাজারে আসলো তখন কোনো লোকজনই ছিল না। একজন দারোয়ান ছিল কর্তব্যরত। সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমরা এত রাত্রে কোথায় যাবা? তখন আমার বন্ধু বলল যে ওপারে আমাদের কর্মস্থল এবং ওইখানেই বাসা, তো আমরা খালপার হয়ে ওপারে যেতে চাই। কর্তব্যরত দারোয়ান আবার বললেন, বাবা তোমরা এখন যেও না, অনেক রাত হয়ে গিয়েছে আর পরিবেশটাও ভালো না, কখন কি ঘটে যায় জানি না, তোমরা এই পারেই থেকে যাও আজ রাত। তবে ভাইয়া কাঞ্চন সাহসী, প্রচন্ড সাহসী ছিল। সে বলল যে কাকা কোনো সমস্যা নেই, আমরা যেতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে শ্মশানঘাট পর্যন্ত যেতে তাদের 10:30 বেজে যায়, যেটি আমি পূর্বেই বলেছিলাম আপনাকে। ঘাটে এসে তারা দেখে কোনো নৌকাও নেই, মাঝিও নেই। তখন জোরে জোরে তারা ডাকতে লাগলো, ও মাঝি কাকা, ও মাঝি কাকা, এই ঘাটে আসো, আমরা ওপারে যাব। এইখানে ঘটলো আরেক ঘটনা ভাইয়া। কিছু সময় পরে একটি ডিঙ্গি নৌকার মতো নৌকা শ্মশান ঘাটে আসলো। তবে ওই ডিঙ্গি নৌকাতে কোনো মাঝি ছিল না ভাইয়া।
মাঝিবিহীন ডিঙ্গি নৌকাটিকে দেখে আমার বন্ধু মোস্তফা কামাল কাঞ্চনকে বলল যে, ভাই বুঝলাম না কি হচ্ছে, নৌকা আছে কিন্তু মাঝি নেই। সে ভয়ে আর কিছুই বলতে পারছে না। তবে কাঞ্চন বলল, ভাই ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভয় পেন না, আমরা এই নৌকা দিয়েই ওপার যাব। তবে আপনি আমাকে ধরে রাখবেন, আমাকে ছাড়বেন না। যা ঘটুক সব আমি নিয়ন্ত্রণ করব, তবে আপনি আমাকে কোনোভাবেই ছাড়বেন না, আর ভয় পাবেন না, কোনো কথাও বলবেন না, চুপ হয়ে বসে থাকবেন। কাঞ্চন অত্যন্ত সাহসিকতার সহিত নৌকার উপরে উঠলো এবং বন্ধু মোস্তফা তার পাশেই বসে তাকে ধরে রাখলো। কাঞ্চন বৈঠা হাতে নিল এবং চেষ্টা শুরু করলো বৈঠা বয়ার। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, নৌকার সামনে আর চলছে না। একই স্থানে নৌকা ঘুরছে। এইভাবে তাদের মোটামুটি 1.5 ঘন্টার সময় অতিক্রম হয়ে গেল আনুমানিক। যখন আমি এই ঘটনাটা শুনি তখন সে বলল যে এই নৌকা আর বৈঠা নিয়েই মোটামুটি এইভাবে সময় পার হয়ে যায়। আর এই 1.5 ঘন্টা কাঞ্চনের সাথে যেটা ঘটেছে এবং যেটা সে পরিদর্শন করেছে সেটা বন্ধু মোস্তফা কামাল দেখেওনি, টের পায়নি এবং কিছু বুঝেওনি। যেটা ঘটনার পরবর্তী অংশে আমি বলবো ইনশাল্লাহ ভাইয়া। যা হোক, 1.5 ঘন্টা ধস্তাধস্তির পরে নৌকাটি বদনপুর অর্থাৎ ওপারের ঘাটে পৌঁছলো। এবার শুরু আরেক ঘটনা। ওপারে পৌঁছানোর পরে তারা কোনো রকম ভাবে সেই মাঝির বাসা হয়ে তাদের কর্মস্থলে যেতে হবে, তাই তারা সিদ্ধান্ত নিল যে মাঝির সাথে একটু দেখা করেই যায়। এত ডাকলাম, মাঝি কেন আসলো না, যেখানে শব্দ শুনেই আসার কথা। কারণ তারা মাঝিকে বলেই গিয়েছিল যে তারা আবার ফিরে আসবে, আর ঘাট থেকে মাঝির বাসার দূরত্ব তেমন একটা ছিল না। তারা মাঝির বাসায় গেল এবং মাঝিকে বলল যে, কাকা এতগুলো ডাক দিলাম, আপনি আসলেন না? মাঝি বলল যে, বাবা আমি তোমাদের প্রথমে একটি ডাক শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে আর কোনো ডাকই আমি শুনতে পাইনি, তাই মনে করলাম হয়তোবা তোমরা ওপারেই রয়ে গিয়েছো। বন্ধু মোস্তফা কামাল মাঝির কাছে পানি চাইলো পান করার জন্য, তবে কাঞ্চন পানি আর পান করতে দেয়নি। বলল যে না, একেবারে বাসায় যেয়ে গোসল করে তারপরে সে পানি পান করবে। কেন বললো এটাও বলছি আমি পরবর্তীতে। এবার মাঝির বাসায় কথোপকথন কিছুটা শুরু হলো। বন্ধু মোস্তফা কামাল জিজ্ঞেস করলো, কাঞ্চন এই 1.5 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গিয়েছিল নৌকায়, এই 1.5 ঘন্টার মধ্যে কি হলো তুই আমাকে একটু বল। কাঞ্চন বলল, ভাই বাসায় যে তারপর আপনাকে বলি। তবে মাঝি কাকা জিজ্ঞাসা করাতে সে আর না বলেই পারল না। সে বলা শুরু করলো, আমরা যখন নৌকার উপরে উঠি এবং আমি বৈঠা নিয়ে যখন নৌকা বাওয়া শুরু করলাম, তখন এক অপশক্তি আমার সামনে আসলো ও বলা শুরু করলো, তুই যাবি যা, তবে তোর ওই বন্ধুকে রেখে যা, অর্থাৎ মোস্তফা কামালকে। আমি ওকে যেতে দেব না। আমি তার পিছিয়ে লেগেছি ওই সময় থেকে যখন তাকে আমি আঘাত করি, অর্থাৎ ওই সেই পূর্বের সময় যখন তার কপালে ওই রডের আঘাত করা হয়েছিল। কাঞ্চন আরো বলা শুরু করলো, এরূপ একটি ঘটনা ঘটবে আমি আগে থেকেই টের পেয়েছিলাম, তাই আমার বন্ধু মোস্তফা কামালকে বলেছিল যে ভাই যাই হয়ে যাক আপনি আমাকে ছাড়বেন না। ওই অপশক্তির সাথে তার অনেকক্ষণ ধরেই ধস্তাধস্তি। এক পর্যায়ে বৈঠা কেড়ে নিতে চাইলে কিন্তু কাঞ্চন আর বৈঠা ছাড়েনি। তার শরীরে অনেক আঁচড়ের দাগও পড়লো, যেটা ওইখানে আর আমার বন্ধু মোস্তফা কামাল দেখেওনি, টেরও পায়নি। সেই অপশক্তি কাঞ্চনের শক্তির কাছে হয়তোবা হেরেই গিয়েছিল বিধায় আর তাদেরকে আটকাতে পারেনি। এবং কাঞ্চন সেই অপশক্তির সাথে প্রায় ঘন্টাখানিক গালিগালাজও করেছিল, যেটি পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম। অপশক্তির একটাই কথা, তুই যাবি যা, তবে তাকে আমি যেতে দেব না, তুই তাকে রেখে যা, দেখ আমি কি করি। আমি অনেকদিন ধরেই তার পিছু লেগে রয়েছি। আমি এখানেই তাকে পছন্দ করেছি, তাকে আঘাত করেছে এবং তাকে নিয়েই যাব। আমি তাকে আঘাত করেছিলাম, আমি হাসপাতাল পর্যন্ত গিয়েছিলাম।
এবং প্রায় নিয়েই গিয়েছিলাম, তবে কাঞ্চনের সাহসিকতা ও তন্ত্রমন্ত্র আর সূরা যেটাই বলি তার সামনে হয়তোবা অপশক্তি দাঁড়াতে পারেনি। এতটুকু কথা বলেই তারা মাঝি কাকার বাসা থেকে বের হয়ে তাদের বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সুন্দর হোক আপনাদের 2024 সাল। আমি রাস্তায় আছি আপনাদের সঙ্গে। চলুন কথা না বাড়িয়ে আমরা আরো একটি অডিও ক্লিপে যাই। আশা করছি এই ঘটনাটিও আপনাদের গত ঘটনাটির মতন বা এই এপিসোডের অন্য ঘটনাগুলোর মতন ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম সাকিব, আমার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা থানায়। তো আমি 2012 থেকে ভূতিমাম শুনতেছি। তো যখন ভূতিমাম বন্ধ হয়ে যায় তারপরে আমি ফেসবুকে খোঁজাখুঁজি করে জানতে পারি যে আপনি ভূত.com শুরু করেছেন। তখন থেকে ভূত.com শুনতেছি। তো যখন ভূতিমাম শুনতাম তখন আমার বয়স অনেক কম ছিল, অনেক ঘটনা কালেক্ট করে রেখেছিলাম ভূতিমামে পাঠাবো বলে। তো ভূতিমাম বন্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো আর পাঠানো হয়নি। তো যখন জানতে পারলাম ভূত.com শুরু করেছেন তখন ভূত.com আমি অনেকগুলো ঘটনা পাঠিয়েছি, সেগুলো আপনি সিলেক্ট করেননি। তো আমি এবারে আমার আরেকটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতেছি। ভালো লাগলে ঘটনাটি লিসেনারদের সাথে শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে বেশ কিছুদিন আগের। তো আমি আর আমার দুটো বন্ধু আমরা ঠিক করলাম, ঘটনা শুরু করার আগে একটা কথা বলে রাখি রাসেল ভাই, আমার যে বাড়িটা এই বাড়ির মানে সাথে একটা বিল আছে, আর বিলের উপরে আর একটা গ্রাম, মানে আমাদের বাড়ি আর ওই গ্রামের মাঝখানে একটা বিল আছে, আর বিলের চারপাশ দিয়ে মাটির রাস্তা আছে। ওই মাটির রাস্তা দিয়ে চারপাশ মানে গ্রামের চারপাশটা ঘুরে আসা যায়। তো আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম যে ওই গ্রামে ঘুরতে যাবো একদিন বিকেলবেলা। তো আমার সাথে আমার দুটো বন্ধু ছিল। তো যথারীতি সেদিন আমরা বিকেলবেলা 3টার দিকে আমরা 3জন বের হয়েছি আর কি আমাদের এলাকাটা ঘুরে দেখার জন্য। কারণ অনেকদিন হয় আমাদের যে বিলের ওই পাশের এলাকাটায় মানে ওইদিকে যাওয়া হয় না। তো বলে রাখি আমাদের বিলের এই পাশে আমাদের যে বাড়িটা এই দিকটা হচ্ছে মানে মুসলমানরা বেশি থাকে, আর বিলের ওই পাশটাই হিন্দুদের আর কি গ্রাম। তো আমরা সেদিন ঘুরতে বেরিয়েছিলাম 3জনে। তো হাঁটতে হাঁটতে যখন মানে বিলের ওই পেশটায় হিন্দুদের ওই এলাকাটায় যাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা হাঁটতেছিলাম মজা করতেছিলাম এরকম। তো যখন হিন্দুদের ওই এলাকাটা আমরা পার করছিলাম তখন মানে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো যেতে যেতে হঠাৎ করে রাসেল ভাই মানে আমার মনে হলো যে মানে আমার শরীরটা আর কি আমার কন্ট্রোল নেই, হঠাৎ করে মানে 2-3 সেকেন্ডের জন্য মনে হলো এরকমটা। তো আমি তখন ভাবলাম অনেকটা পথ হেঁটেছি যার কারণে শরীরটা হয়তো বা ক্লান্ত, যার কারণে এরকমটা মনে হয়েছে। তো যাই হোক সেদিন আমরা ওই এলাকাটা ঘুরে চলে আসলাম, যার যার বাড়িতে চলে গেলাম আমরা 3জন। তো সেদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে রাসেল ভাই আমার ঘুমটা ভেঙে যায়। যখন ঘুমটা ভেঙে যায় তখন আমি তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পিছনে যে বিলটার কথা বললাম ওই বিলের মাঝখানে আমি শুয়ে আছি। তো যখন আমি বুঝতে পারলাম বিলের মাঝখানে শুয়ে আছি তখন রাসেল ভাই আমার ঘুমটা ভেঙে গেল। তো তখন আল্লাহকে ধন্যবাদ দিতে থাকলাম যে যাই হোক এটা একটা স্বপ্ন ছিল। তো রাসেল ভাই সেদিন আর তেমন কিছু হলো না, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা আমি আমার বন্ধুদেরকে জিনিসটা বললাম। তো ওদেরকে বলার পরে ওরা জিনিসটা নিয়ে আর কি মজা করলো। তো যাই হোক তারপরের দিন আমি যথারীতি আমি রাতে ঘুমিয়েছিলাম। তো যখন রাতে ঘুমিয়েছিলাম তখন মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। আর গতদিন আমি যেরকমটা স্বপ্ন দেখছি ঠিক এই একই জিনিসটা আমি দেখতে পাচ্ছি রাসেল ভাই। আমি দেখতে পাচ্ছি আমি এই বিলের মাঝখানে শুয়ে আছি। তো যখন আমি নিজে বুঝলাম যে আমি বিলের মাঝখানে শুয়ে আছি তখনই আমার ঘুমটা ভেঙে গেল। মানে আমি এবারও রাসেল ভাই এই একই জিনিসটা স্বপ্ন দেখলাম। তো এরপরে আমি আর কি অনেকটা ভয় পেয়ে যাই। তারপরে আমি আমার আম্মুকে বলি আর বাড়িতে যারা ছিল তাদের সবাইকে জিনিসটা বলি ওই রাতেই আমি। তো তাদেরকে জিনিসটা বলার পরে তারা আমাকে বললো হয়তোবা খারাপ কোনো স্বপ্ন দেখছিস যার কারণে আর কি এরকম আমি ভয় পেয়েছি। তো যাই হোক রাসেল ভাই আর কি নিজেকে সান্ত্বনা দিয়ে আমি সেদিনও ঘুমালাম। তো পরের দিন আমি যথারীতি সকালবেলা বের হয়ে আমার ওই বন্ধুদেরকে আবারও আমি জিনিসটা বললাম যে আমি আর কি আজকেও এই একই স্বপ্নটা আবারও দেখেছি। তো এবার আর কি বন্ধুরাও মোটামুটি জিনিসটা ভয় পেল। তো
যাই হোক রাসেল ভাই, ভাবলাম হয়তোবা স্বপ্নই তো দেখতেছি, আর তো কিছু না। তো রাসেল ভাই, তৃতীয় দিন আমি একই রকম আমার বাড়িতে ঘুমিয়েছিলাম। তো এবার রাসেল ভাই মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর রাসেল ভাই, আমি ওই একই জিনিসটা দেখতেছি, আমি বিলের মাঝখানে শুয়ে আছি। তো রাসেল ভাই, এবার আমি ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখতেছি। তো রাসেল ভাই, এবার আমি উঠে বসার চেষ্টা করলাম। তো উঠে যখন বসলাম, তখন রাসেল ভাই আমি দেখতে পেলাম যে এটা কোনো স্বপ্ন না, আসলে আমি বিলের মাঝখানে বসে আছি। তো এবারে আসলে রাসেল ভাই মানে ভয় পেয়ে গেলাম যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি স্বপ্ন দেখতেছি না এটা আসলে বাস্তবে হচ্ছে, সেটা আমি তখন বুঝতে পারতেছিলাম না। তো রাসেল ভাই, আমি বসেছিলাম, ওখান থেকে সোজা উঠে আমাদের বাড়ির দিকে একটা দৌড় দিই। তো রাসেল ভাই, দৌড়ে আমি মানে একটা দৌড় দিয়ে আমাদের বাড়ি চলে আসি, আর এসে মানে আম্মুকে একটা ডাক দিই। তো রাসেল ভাই, এখানে আর কি বলে রাখা ভালো, আমাদের ঘরের যে দরজাটা ওটা কিন্তু ভিতর থেকে লক করা ছিল। মানে আমি যদি নিজে মানে ঘুমের ঘরে যদি বাইরে যেতে চাই, তাহলে কিন্তু আমাকে দরজাটা খুলে তারপরে যেতে হবে। কিন্তু রাসেল ভাই, আমি এসে আমার আম্মুকে ডাকাডাকি করার পরে তারা এসে দরজাটা খুলে। তো দরজাটা খুলে তারা অবাক হয়ে যায় যে আসলে আমি বাইরে কিভাবে গেলাম। তো তাদেরকে আমি এই জিনিসটা বলি যে আমি আবারও মানে এতদিন যে জিনিসের স্বপ্ন দেখছি ওটা আজকে আর কি বাস্তবে আমার সাথে ঘটে গেছে আর কি। তো এবারে আমাদের বাড়ির আর কি যারা ছিল, আমার আম্মু সহ সবাই, তারাও আর কি জিনিসটা ভয় পেয়ে যায়। আমার আম্মু তখন দোয়া কালাম পরে আমার শরীরটা বন্ধ করে দেয়। তো রাসেল ভাই, অবাক করার বিষয় হচ্ছে এটা, এরপর কিন্তু আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আর এই জিনিসটা আমার সাথে কেন হলো আর কি, সেটারও কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। রাসেল ভাই, সাজিয়ে গুছিয়ে ঘটনা বলতে পারি না, তারপরও বলার চেষ্টা করলাম। তো ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার কাছে আর অনেক ঘটনা আছে, যদি এই ঘটনাটা শেয়ার করেন তাহলে আস্তে আস্তে বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আমার বাড়ি বরগুনা জেলার একদম শেষ প্রান্তে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একদম শেষ প্রান্তে বলা চলে। আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা পরে, মানে 1-1.5 ঘন্টার পথ মাঝখানে, তারপরে হচ্ছে সুন্দরবন, আর আরেক পাশে কুয়াকাটা। রাসেল ভাই, সুন্দরবন আর মাছ ধরা কেন্দ্রিক অনেক ঘটনা আমার কাছে আছে। আস্তে আস্তে ভূত.com-এ সে ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন। 2024 সালের প্রথম এপিসোড শুনলেন আপনারা। 2023 সাল আমার জন্য অনেক ঘটনাবহুল, অনেক অন্যরকম একটা বছর। 2024 সাল, আমি আশা করছি 2023 সালে আমাকে নানান বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। আমি আশা করছি 2024 সাল আমার জন্য, আপনাদের সবার জন্য অনেক 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 সুখবার্তা নিয়ে আসবে। আর আমরা যা চাচ্ছি তাই সেই আশাই পূরণ হবে। যদি আমরা মন থেকে কোনো কিছু চাই, ডেফিনেটলি সেই আশা পূরণ না হয়ে কোনো উপায় নেই আসলে। তো যাই হোক, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। সামনেই ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ভূত.com 4 বছর পূর্ণ করবে। খুবই অন্যরকম একটা সময়, এবং তার জন্য এখনই আমরা ঘটনা কালেক্ট করছি। আপনারা আশা করব ঘটনা পাঠাবেন আমাদের 4 বছর পূর্তির জন্য স্পেশাল এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং আপনারা ঘটনা পাঠান। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভুলে গেছি আর একটা কথা বলতে, সেটা হচ্ছে যে অনেক রাত হয়েছে। এখনো পর্যন্ত যারা দেখছি যে আমাদের সঙ্গে আছেন, এবং এখনো পর্যন্ত যারা আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবে আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আমাদেরকে এগিয়ে রাখুন, এগিয়ে নিয়ে যান। আপনারা যতদিন আছেন আমরা ততদিন থাকবো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, নতুন বছর অনেক সুন্দর যাক সবার জন্য। আল্লাহ হাফেজ।